আমরা এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আলোচনা করব। অলরেডি আমরা পিডিএফ আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে এমসিকিউ কিছু ডিসকাস করব আজকে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। ওকে, আচ্ছা। তো এমসিকিউ শুরু করার আগে প্রথমে আমি একটু ইম্পর্টেন্ট ডেজগুলো সম্পর্কে একটু বলে দিই। ইম্পর্টেন্ট ডেজ বলতে যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে প্রত্যেক মাসে যে ডেগুলো থাকে, দিনগুলো থাকে, সেগুলো কি কি হয় সেগুলো প্রথমে একটু আলাদাভাবে একটু বলে দিচ্ছি, তারপরে এমসিকিউ আমরা শুরু করছি। 1 এপ্রিল আমাদের উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস। উড়িষ্যা যে আমাদের উড়িষ্যা রয়েছে সেটা ফরমেশন হয়েছিল। এপ্রিল ফুল ডে এরকম কোশ্চেন পড়ে না, ঠিক আছে। অন্ধত্ব প্রতিরোধ সপ্তাহ এটাও পড়ে না, কিন্তু উড়িষ্যা ফরমেশন ইয়ার মানে যেটা দিবস সেটা আমরা 1 এপ্রিল পালন করে থাকি। 2 এপ্রিল পালন করা হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এটা এমসিকিউ এর একটা অপশনের মধ্যেও আছে, আমরা পেয়ে যাব, ঠিক আছে। তারপর 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। 5 এপ্রিল জাতীয় সমুদ্র দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, গুরুত্বপূর্ণ। 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। 11 এপ্রিল ন্যাশনাল সেফ মাদারহুড ডে আর ন্যাশনাল পেট ডে। 13 এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকেই জানি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ ডে বলা হয়ে থাকে। 14 এপ্রিল ডক্টর আম্বেদকর জয়ন্তী, এটা সম্পর্কে আমরা জানি। 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। 18 এপ্রিল বিশ্ব হেরিডিটি ঐতিহ্য দিবস। 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। 22 এপ্রিল পৃথিবী দিবস। 23 এপ্রিল বিশ্ব বই এবং কপিরাইট দিবস, এটা আছে। 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 26 এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব। 28 এপ্রিল কর্মক্ষেত্রে নিরাপত্তা স্বাস্থ্যের জন্য। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। আর 30 এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। এবার এগুলো সম্পর্কে দু একটা লাইন পেছনে লেখা রয়েছে। 1 এপ্রিল এপ্রিল ফুল ডে, এটা লাগে না জেনারেলি, এটা প্রথম বলা হয় যে 1852, বাট এটা লাগে না। অন্ধত্ব প্রতিরোধের জন্য ভারত সরকার এটা করে থাকে। ওড়িশা দিবস এইটা বলছিলাম, এখানে লাগবে কি, ওড়িশা ফরমেশন হয়েছিল 1936, 1976 সালের 1 এপ্রিল। বাংলা থেকে উড়িষ্যাকে আগে বাংলা, বিহার আর উড়িষ্যা একসাথে ছিল। 1936 সালে বাংলা থেকে উড়িষ্যাকে আলাদা করা হয়েছিল। এই জন্য 1 এপ্রিলকে পালন করা হয় উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস হিসেবে। 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস, যেটা অটিজম আমাদের কি হয়, একটা রোগ, বিশ্বে যে অটিজম আমাদের হয়ে থাকে। 2 এপ্রিল এটা যে ইউনাইটেড নেশন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো যারা রয়েছে, ইউনাইটেড নেশনের মেম্বার, তারা এটা পালন করে থাকে। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস, যেটা আমাদের হয়ে থাকে বিভিন্ন জনগণদের হচ্ছে ল্যান্ড মাইন থেকে শুরু করে সচেতনতা করার জন্য। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়। এবার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা পালন করা, এটা প্রথমবার পালন করা হয়েছিল 1950 সালে। কিছু কিছু জিনিস যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে রাখতে হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস আমি আগেও দাগ দিয়েছি ওইগুলোই। হোমিওপ্যাথি দিবস, প্রতি বছর 10 এপ্রিল হোমিওপ্যাথি দিবস ডক্টর স্যামুয়েল হনিম্যানের জন্মবার্ষিকী স্মরণে। এটা মাঝে মাঝে কোশ্চেন থাকে, হোমিওপ্যাথি দিবস কার জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে। এখন আর হোমিওপ্যাথির তো যাই হোক ব্যবহার অনেক কমে গেছে, আবার ধীরে ধীরে বাড়ছে। সিবলিংস দিবস, এটা আমাদের খুব একটা লাগে না। আর হচ্ছে মাতৃত্ব দিবস, যে সেফ মাদারহুড ডে, এটা হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড প্রত্যেকেই জানি 13 এপ্রিল 1919 সালে হয়েছিল, জেনারেল ডায়ারের নেতৃত্বে। মানে এতে আমাদের পাঞ্জাবের অমৃতসরে এটা হয়েছিল। তার জন্য তার কে নিয়েছিল, তোমার হচ্ছে প্রতিশোধ কে নিয়েছিল ডায়ারকে হত্যা করে, মনে আছে? হ্যাঁ, ওই কি বেশ নাম ছিল, বিকি কৌশল মুভিটা করলো হ্যাঁ, তো। সর্দার উধম উধম সিং সিং, উধম। একদম সর্দার উধম সিং, ঠিক আছে, ভেরি গুড। আম্বেদকর জয়ন্তী 14 এপ্রিল আম্বেদকরের হচ্ছে স্মৃতির উদ্দেশ্যে করা হয়ে থাকে আম্বেদকর জয়ন্তী। বিশ্ব হিমোফিলিয়া দিবস, হিমোফিলিয়া বা রক্তাল্পতা যেটা হয়ে থাকে, এটা আমাদের জেনেটিক একটা ডিসঅর্ডার বা রোগ হয়ে থাকে। 1989-এ এটা হচ্ছে পালন করা হয়েছিল প্রথমবার। 17 এপ্রিল এখান থেকে পরপর হয়। তারপরে ইস্টার উৎসব, যে খ্রিস্টানদের যে ইস্টার উৎসব হয়, বলা হয় যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পরে তার মৃতদেহ নিয়ে পুনরুত্থান করা হয়েছিল, যাকে ইস্টার স্যাটারডে বা ইস্টার উৎসব বলা হয়ে থাকে। এটা বিভিন্ন সময় ডেটস পাল্টায়। বিশ্ব ঐতিহ্য দিবস, এটা প্রতি বছর 18 এপ্রিল পালন করা হয়ে থাকে। 1982-তে এটা প্রথমবার ঘোষণা করা হয়। 1983-তে ইউনাইটেড নেশনের যে জেনারেল কাউন্সিল, সেখান থেকে এটা অনুমোদিত হয়েছিল। বিশ্ব লিভার দিবস, লিভার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে জটিল অঙ্গ, আমাদের রসায়নগার বলা হয়ে থাকে, সমস্ত সবকিছু লিভারে হয়। আর বাঙালির সবচেয়ে বেশি, সব বাঙালির ম্যাক্সিমাম একটাই রোগ, সেটা হচ্ছে লিভার। কেন না বাঙালি একটু রিচ খাওয়ার পছন্দ করে, তাই তো।
একটু সাউথ ইন্ডিয়াতে বা চেন্নাইতে যাবে, সব মানে রুগী যা দেখবে সব বাঙালি, আর বাঙালি রুগীর মধ্যে মানে 90% থেকে 95% পেটের রোগ, ঠিক আছে। তবুও বাঙালি খাওয়া সম্পর্কে সচেতন হবে না, কেননা জীব, তাই নাকি জীব কন্ট্রোল করতে পারে না। আচ্ছা যাই হোক, ভালো কথা। জাতীয় সিভিল সার্ভিস দিবস, বিশ্ব পৃথিবী দিবস 1970 সালে এটা হচ্ছে আমাদের প্রথমবার পালন করা হয়েছিল। বিশ্ব বই আর কপিরাইট দিবস 23শে এপ্রিল এটাকে পালন করা হয়ে থাকে। ইংরেজি ভাষা দিবস প্রতি বছর 23শে এপ্রিল পালন করা হয়ে থাকে। উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন আর মৃত্যুদিন। আর এটা মনে রাখবে, এরকম কয়েকজন ব্যক্তি আছে যাদের জন্মদিন আর মৃত্যুদিন সেম। উইলিয়াম শেক্সপিয়ারও তার মধ্যে অন্যতম। আর কে আছে বলো তো শেক্সপিয়ার ছাড়া, জানো, যার ডেট বার্থডে আর মানে ডেথ ডে সেম? আমাদের বাঙালি, স্যার বিধানচন্দ্র রায়, একদম ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়, ঠিক আছে, 1 জুলাই, তাই তো, বিধানচন্দ্র রায়ের 1 জুলাই। আর ইংরেজিতে এটা 23শে এপ্রিল আমাদের শেক্সপিয়ারের জন্মদিন মৃত্যুদিন সেম। আচ্ছা, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস সেটা প্রথমবার 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা 1993 সালে এই ডেটে কার্যকর করা হয়েছিল। এটা আমরা জানি। বিশ্ব ম্যালেরিয়া দিবস 23শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল, যেটা প্রথমবার 2008 সালে হয়েছিল। মেধাস্বত্ব দিবস প্রতি বছর 26শে এপ্রিল পালন করা হয়। কর্মক্ষেত্রে নিশ্চয়তা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আজকে আমাদের শ্রম দিবস রয়েছে, ঠিক আছে, আজকে আমাদের ইন্টারন্যাশনাল মানে শ্রম ডে রয়েছে। তো এখানে বিশ্ব 2003 সাল থেকে এটা পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক মৃত্যু দিবস 29শে এপ্রিল পালন করা হয়। বিশ্ব ভেটেরিনারি দিবস প্রত্যেক বছর এপ্রিল মাসের শেষ শনিবার পালন করা জেনারেলি হয়ে থাকে। তো যাই হোক, এগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম। এবার আমরা একদম এমসিকিউতে চলে যাবো। আমি পিডিএফ এর আগেই এটা থাকবে, অসুবিধা নেই। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? করিম পূজা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? করিম পূজা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বলতে পারবে? উড়িষ্যা নাকি? এটা আমাদের অবস্থিত কোথায়? কেরালাতে, ঠিক আছে। কেরলে অবস্থিত আমাদের কোজিমপুরা বন্যপ্রাণী। কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের কেরলে অবস্থিত। কেরলে এই যে করি এখানে, এবার মানে গুরুত্ব কেন, মানে এটা প্রেজেন্টলি এই অভয়ারণ্যে 63টা, ঠিক আছে, 63টা নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে, নিউলি স্পিসিস। এখন প্রত্যেক দিন আমাদের প্রায় সমস্ত জায়গাতে এরকম নিউলি স্পিসিস হয়, আবার বেশিরভাগই অবলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, বায়োডাইভার্সিটিতে। তো এই যে কেরলের যে কোজিমপুরা বন্যপ্রাণী অভয়ারণ্য ভীষণ ফেমাস। এটা আমাদের কেরালার মাল্লাপুরম ডিস্ট্রিক্ট, কেরালাতে যে মাল্লাপুরম জেলাতে এই অভয়ারণ্যটা অবস্থিত, ঠিক আছে। আর এটা মনে রাখবে, এই অভয়ারণ্যটা অবশ্যই আমাদের যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার এটা অংশ। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে? পার্বতী 2 জলবিদ্যুৎ প্রকল্প ভীষণ 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 ফেমাস, ভীষণ ফেমাস এখন, এটা কোন রাজ্যে অবস্থিত? পার্বতী 2 জলবিদ্যুৎ প্রকল্প ভীষণ ফেমাস, কারণ এখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড থেকে এখানে একটা বিশাল বড় এই রাজ্যে করা হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। পারবে? মানে হিমাচল প্রদেশ নাকি? হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশ। এটা হচ্ছে প্রথমবার সফলভাবে যে প্রথম তো ট্রায়াল করা হয়, এখানে প্রায় 200 মেগাওয়াট 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন করা হচ্ছে, যে জলবিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে, যেটা আমাদের কোন নদীর ওপরে? পার্বতী রিভারের ওপর। এই জন্য পার্বতী জলবিদ্যুৎ প্রকল্প, পার্বতী রিভার। এবার পার্বতী যে রিভারটা রয়েছে, পার্বতী নদী, এটা কোন নদীর উপনদী? পার্বতী নদী, এটা হচ্ছে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, এটা কোশ্চেন আছে এরকম, বিয়াস নদীর উপনদী, ঠিক আছে, বিয়াস নদীর উপনদী হচ্ছে পার্বতী নদী। সে তার উপরে আমাদের এই রিভার
এটাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। ভীষণ মানে 200 মেগাওয়াট থেকে শুরু করে, আর টোটাল মানে এটা বেসিক্যালি 200 মেগাওয়াট করে চারটে এরকম হবে, অর্থাৎ প্রত্যেক বছর, ঠিক আছে, প্রত্যেক বছর এটা মানে যদি এটা সাকসেসফুলি চলে মানে 300 মেগাওয়াট অ্যাট এ টাইম করা হবে, ঠিক আছে, পার ইউনিটে হবে। যদি হয় বার্ষিক 3074 মিলিয়ন ইউনিট কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। আর 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে বুঝে যাও যে কতটা কারেন্ট, কত প্রচুর কারেন্ট এখান থেকে তৈরি, কারণ এখন পাওয়ার কনজাম্পশন প্রচুর হয়, তাই তো। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে প্রজেক্ট গভর্নমেন্টের রয়েছে হিমাচল প্রদেশের জন্য। আচ্ছা, সারহুল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সারহুল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ঝাড়খণ্ড। ভেরি গুড, ঠিক আছে। এই যে সারহুল উৎসব, এটা বেসিক্যালি ঝাড়খণ্ড আর আমাদের যে ছোট নাগপুর অঞ্চলে, ঝাড়খণ্ডের যে ছোট নাগপুর অঞ্চল রয়েছে, এই ছোট নাগপুর অঞ্চলে যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে, ঠিক আছে, তারা কি করে, যখন গাছের পাতা পড়ে, যে বসন্তকালে, বসন্ত বা যখন তাদের কাছে নতুন বৎসর আসে, নতুন বৎসর তারা যখন উদযাপন করে, ঠিক আছে, এই সারহুল মানেটা কি? সারহুল মানেটা কি? এই জায়গায় কোন গাছ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শাল গাছ না? শাল পাতা কোথা থেকে আসে? শাল পাতা কোথা থেকে আসে? এখান থেকে আসে না? তো এটা বেসিক্যালি হচ্ছে সারহুল উৎসব, মানে হচ্ছে শাল গাছের পুজো। এবার কারণ এই শাল গাছটা তাদের কাছে সবচেয়ে পবিত্র গাছ। এবার তার অনেক কারণ আছে। প্রথম কথা, তারা এটাকে মনে করে যে এটা হচ্ছে সবচেয়ে পবিত্র গাছ এবং এটা তাদের যে জীবন যাপনের জন্য, মানে এখানকার ট্রাইবালরা কি করে, এই শাল পাতা গুড়িয়ে বস্তায় করে করে বিক্রি করে, সেগুলো আমাদের বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বলো, বিহার বলো, সব জায়গায় শাল পাতা ব্যবহার করা হয়, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এরা কি করে, শাল গাছের পুজো করে ঝাড়খণ্ডে, সেই জন্য নাম হয়ে গেছে সারহুল। ওকে, এই জায়গায় তারা হচ্ছে সারহুলের এই যেই জায়গায় পুজো করে সেই জায়গাটাকে বলা হয় সারনা। সারনা মানে হচ্ছে পবিত্র বনভূমি। এই বনভূমিটাকে তাকে পবিত্র মনে করে, ঠিক আছে, পবিত্র। কোভিড এর সময় যখন শাল পাতা বন্ধ হয়ে গেছিল তখন এই জায়গায় খুব সমস্যা হয়েছিল। আর এই জায়গায় কোন ট্রাইবের লোকরা থাকে, সমস্ত আন্দোলন টান্দোলন হয়েছিল, মনে আছে তো? মুন্ডা, তারপর ওরাও, একদম, তারপর সাঁওতাল, তারপর হচ্ছে খাদিয়া, তারপর হু, এইসব উপজাতির লোকেরা এখানে থাকে। প্রচুর ট্রাইবাল লোক ঝাড়গ্রামে মানে আমাদের ঝাড়খণ্ডে থাকে। আচ্ছা, নেক্সট, 2025 সালের এশিয়া কাপ হকি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? 2025 বলো কি হবে? উত্তরপ্রদেশ না বিহার? দুটো উত্তর পেলাম। বিহার হবে। বিহার হবে। 2025 সালের এশিয়া কাপের যে হকি, সেটা আমাদের বিহারে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। হকি ইন্ডিয়া আর বিহারের এতে, এটা আমাদের বিহারের কোন শহরে? রাজগীর। ভেরি গুড। বিহারের রাজগীরে আমাদের এশিয়া কাপের যে হকি সেটা হবে। মুখ্যমন্ত্রী কে আছে বিহারের? সিএম? ওই তো নিতিন, না না, কি বেশ নাম ছিল, ভুলে যাচ্ছে। নীতিশ কুমার, ঠিকই তো আছে, পাল্টায়নি তো। নীতিশ কুমার। তো ভয়ানক লোক, হ্যাঁ, ভয়ানক লোক তো বাবা। বিহারের করাপশনের হচ্ছে মানে কেন্দ্রবিন্দু আর কি। যাই হোক, লালুদা ছিল, তারপরে নীতিশ দা, সব একই গল্প আছে। যাই হোক, নীতিশ কুমার সিএম রয়েছেন, ঠিক আছে। সিএম গুলো একটু মনে রাখবে কে কোথায় আছে। আচ্ছা, যাই হোক, নেক্সট, পরের বলেছে কি, কোন জাপানি গণিতবিদ সম্প্রতি 2025 সালের অ্যাবেল পুরস্কার পেল? 2025 সালের অ্যাবেল পুরস্কার জয়ী গণিতবিদ কে? গুরুত্বপূর্ণ কিন্তু, এটা হচ্ছে মাসাকি কাশিওয়ারা। অপশন বি, মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। নাম একটু খারাপ লাগতে, কিন্তু অ্যাবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিছু কিছু পুরস্কার থাকে যেগুলো মনে রাখতেই হবে, তার মধ্যে অ্যাবেল পুরস্কার অন্যতম, ঠিক আছে। এই অ্যাবেল পুরস্কার যে জাপানি গণিতবিদ আমাদের মাসাকি কাশিওরাকে 2025 সালে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়েছে। তিনি হচ্ছে
আমাদের যে কিয়োটো ইউনিভার্সিটি রয়েছে, কিয়োটো বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক আছে, তার তিনি অধ্যাপক মাসাকি কাশিওয়ারা। আচ্ছা, নেক্সট। আচ্ছা, লোকসভা সম্প্রতি কোন রাজ্যে ত্রিভুবন সহকারী প্রতিষ্ঠার জন্য একটা বিল পাস করেছে? ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়, ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়ের জন্য পাস করেছে। আচ্ছা, আমি জায়গাটার নাম বলবো, আমাকে স্টেট বলতে হবে। জায়গাটা হচ্ছে আনন্দ, গুজরাট। একদম। আচ্ছা, এই আনন্দ জায়গাটা আর কিসের জন্য ফেমাস? ওই আমুলের দুধ। ভেরি গুড, আমুলের খাবার। আমুলের জন্য। আমুল, গুজরাটের আনন্দ থেকেই যে আমুল তৈরি হয়েছিল, ঠিক আছে। আমুলের যে আজকে দ্য লেজেন্ডারি আমুল। আমুলের মালিক কে? আমুল কোম্পানির মালিক? মালিক তো কেউ নেই। মালিক কেউ নেই? আমুলের কোনো মালিক নেই। আমুলের হচ্ছে প্রথম থেকেই এটাকে হচ্ছে পিএসইউ করা রয়েছে, মানে এর কোনো মানে পার্টিকুলার, মানে যারা কৃষক রয়েছে এর একজন চেয়ারম্যান তৈরি করা হয়, ঠিক আছে। সে বলতে গেলে মালিক বলা ভুল, মানে সে ব্যাপার পুরোটা এ করে। কিন্তু আমুলের কোনো অ্যাকচুয়াল কোনো মালিক নেই। মানে আমুল যদি আজকে কোনো কোম্পানি, কেউ যদি আমুল কোম্পানিকে টেক ওভার বা কিনে নেয়, সে হচ্ছে প্রথম যদি আইপিও লঞ্চ করে, সেটা সব থেকে কস্টলি শেয়ার হয়ে যাবে আমুলের, ঠিক আছে। মানে এত কস্টলি কোনো কোম্পানি ইন্ডিয়াতে নেই আমুলের মতো, যে বড় ব্র্যান্ড হয়েছে। ওকে, তো যাই হোক, গুজরাটের এই যে আনন্দে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি মানে এটার পেছনে একজন বিখ্যাত ব্যক্তির নাম আছে, তার নাম হচ্ছে ত্রিভুবন দাস প্যাটেল। নাম শুনেছ ত্রিভুবন দাস প্যাটেল? ত্রিভুবন দাস প্যাটেল কে ছিল? ভারতে তিনি প্রথম একটা আন্দোলন করেছিলেন, সেটা হচ্ছে সমবায় আন্দোলন। সমবায় আন্দোলন মানে কোঅপারেটিভ মুভমেন্ট, ঠিক আছে। সমবায় আন্দোলন তার হাত ধরেই ভারতে এসেছিল, কোঅপারেটিভ আন্দোলন। তো তারই স্মৃতির উদ্দেশ্যে তিনি একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন। ওকে, এবং আইন অমান্য আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ আন্দোলনেও তিনি কিন্তু যুক্ত ছিলেন। তো তিনি বেসিক্যালি এই মানে এর পেছনে যুক্ত ছিলেন বলে তার স্মরণে এটা করা হয়েছে। আচ্ছা, সম্প্রতি প্রতি বছর কোন দিনটিকে জাতীয় সমুদ্র দিবস হিসেবে পালন করে? একটু আগেই বলে দিলাম। 6 এপ্রিল তো। জাতীয় সমুদ্র দিবস হিসেবে পালন করা হয় কোন দিনকে? 6 এপ্রিল না 5 এপ্রিল বললো? 5 না 6? 5 বললাম তো। জাতীয় সমুদ্র দিবস, এই দেখো জাতীয় সমুদ্র দিবস 5 এপ্রিল, দেখেছো? আছে। 1919 সালে এটা তৈরি হয়েছিল প্রথমবার, এই কথাটাই বললাম। ওই জন্য আগে আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো ডে গুলো কিছু কিছু কি পড়ে। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় প্রত্যেক বছর 5 এপ্রিল তারিখে। 5 এপ্রিল তারিখে এটা করা হয়। আর এটা আমাদের কততম হচ্ছে? 62তম। প্রথম সাল দেওয়া আছে, দেখবে 62তম জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়েছে। প্রথমবার হয়েছিল 1919। ওই যে ওখানে একটু লেখা ছিল, বলে দিল। সম্প্রতি সংবাদে দেখা যাওয়া কার্টোস্যাট 3 কোন ধরনের উপগ্রহ? কার্টোস্যাট 3 এটা ভারতের কি ধরনের উপগ্রহ, কি কাজ করে? যোগাযোগ উপগ্রহ। কি বাবা? যোগাযোগ উপগ্রহ না, যোগাযোগ উপগ্রহ মানে হচ্ছে নেভিগেশনাল স্যাটেলাইট, সেগুলোকে বলে যোগাযোগ উপগ্রহ, ঠিক আছে। মানে যোগাযোগ, সরি, কমিউনিকেশন স্যাটেলাইট, যার মাধ্যমে এই যে কথা বলতে পারছি। আর নেভিগেশন উপগ্রহ মানে হচ্ছে যেগুলো আমরা কোনো জায়গায় গেলে, যে জিপিএস, এটা হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট। যোগাযোগ মানে যে কথা বলছি, ইন্টারনেট ব্যবহার করছি, তার জন্য কমিউনিকেশন স্যাটেলাইট। জ্যোতির্বিদ্যা মানে বিভিন্ন গ্রহ কোন জায়গায় পজিশনে রয়েছে তার জন্য জ্যোতির্বিদ্যা। আর পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ মানে হচ্ছে যে এটা আমাদের আর্থকে সবসময় অবজার্ভ করবে, ঠিক আছে, মানে বিভিন্ন ড্রোন এ থেকে। এর মধ্যে এটা কোনটা? ক্যারোস্যাট 3, এটা পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ, ঠিক আছে, যেটা আমাদের কে তৈরি করেছে বা কে পাঠাবে মহাকাশে? আচ্ছা, এটা কোন দেশের সেটা না জানলে তো বলা মুশকিল, তাই না? এটা আমাদের ইন্ডিয়ার। তাহলে কে পাঠাবে?
ইসরো ইসরো পাঠাবে, ইসরো পাঠাবে। ঠিক আছে, এটা আমাদের ইসরো। খুব সমস্যা করছে কেন কেবেলটা, এক সেকেন্ড। টাইপ এ কেবেল একটা, এখন সব টাইপ সি কেবেল হয়েছে, এবার ট্যাবের আবার টাইপ এ কেবেল চাই, কেবেল নিতে হবে। ইসরো, ঠিক আছে, ইসরো আমাদের করেছে। এটা বেসিক্যালি কিসের জন্য, এটা আজকে কেন খবরে এসেছে, বেসিক্যালি এই যে ক্যারোস্যাট 3, এটা আমাদের যে মায়ানমারে যে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, মায়ানমারে যে আর্থকোয়েক হলো, সেই আর্থকোয়েকের মানে কিছু গুরুত্বপূর্ণ ছবি, মানে একদম হাই রেজলিউশন ছবি এটা করেছে, কালেক্ট করেছে, ঠিক আছে। তো এটা ক্যারোস্যাট 3 আমাদের ইসরো, এটা একদম হাইলি ডেফিলেটেড আমাদের যে রয়েছে সেটা আমাদের রয়েছে। মায়ানমারের আর্থকোয়েকের মানে পিকচার করার জন্য, রিলিজ করার জন্য এতে এসেছে। আচ্ছা, কোন ইসরো স্যাটেলাইট সম্প্রতি, এই যে সেই কোশ্চেনটাই দিয়েছে, কি হবে, ক্যারোস্যাট 3, ক্যারোস্যাট 3 ওইটাই বলেছে। 2025 সালে যে মায়ানমারের ভূমিকম্প পরবর্তী ছবি ধারণ করেছে ক্যারোস্যাট 3। আচ্ছা, কেন্দ্রীয় সরকার সারা দেশে কতগুলি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, আবাসিক মানে যে বিদ্যালয় থেকে পড়তে পারে সেগুলোকে আবাসিক বিদ্যালয় বলা হয়ে থাকে, কতগুলো আবাসিক বিদ্যালয় তৈরি করার পরিকল্পনা করছে, লক্ষ্য রেখেছে? বেশি নয়, প্রায় 728টা। তাহলে একলব্য আবাসিক মডেল বিশ্ববিদ্যালয় তৈরি করছে 728টা। এবার বলবে কেন, কিসের জন্য, কি একলব্য আবাসিক বিশ্ববিদ্যালয়টা কি? এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন না, যেগুলো এসটি রয়েছে, ট্রাইবাল, ঠিক আছে, যারা তফসিলি উপজাতি, এসসি মানে তপশিলি জাতি, শিডিউল কাস্ট, এসটি মানে তপশিলি উপজাতি, শিডিউল ট্রাইব। এবার একলব্যকে বলা হয় তিনি ট্রাইবাল ছিলেন, তাই তো। তো যাই হোক, সেগুলো অনেক গল্প, বাদ দাও, সেসব কথা আর বেশি এক্সট্রা বলছি না, ভুলভাল আমাদের বলা হয়েছে। তো এসটি যেসব ছাত্ররা রয়েছে, তপশিলি উপজাতি যেসব ছাত্ররা রয়েছে, তাদেরকে মানে পড়ানো আর এর করার জন্য প্রায় 3.5 লাখ তপশিলি উপজাতি ছাত্রদের জন্য 728টা মডেল স্কুল তৈরির জন্য হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত এই 728টা যে লক্ষ্যমাত্রা রেখেছে, এর মধ্যে এখনো পর্যন্ত 721টা স্কুল অনুমোদন পেয়ে গেছে। মানে 721টা যে স্কুল হবে, একটা তো গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন করতে হবে, তাহলে 721টা স্কুল অনুমোদন পেয়ে গেছে। এর মধ্যে 477টা স্কুল ইতিমধ্যে চালুও হয়ে গেছে, ঠিক আছে, ফাংশনাল হয়ে গেছে, চালুও হয়ে গেছে, বাকিগুলো আস্তে আস্তে হবে। এবার আমাদের যে কেন্দ্রীয় উপজাতি যে মন্ত্রী, তার নাম কি, যে এগুলোর একটা তো বিল করবে, আমাদের মিনিস্টার কে রয়েছে, কেন্দ্রীয় উপজাতি মিনিস্টার কে রয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে দুর্গা দাস, ঠিক আছে, মিনিস্টার দুর্গা দাস রয়েছে, ঠিক আছে। তিনি এটা হচ্ছে আরো মানে এ করার জন্য বলেছে। এটা আসলে চালু হয়ে গেছে, কারণ এটা 2018-19 থেকেই এর প্রিপারেশন শুরু হয়ে গেছিল, এখন অলরেডি 477টা ফাংশনাল। আচ্ছা, কোন রাজ্য সরকার সম্প্রতি 4 দিন স্কুলের স্কুল চলে হাম অভিযান শুরু করেছে? জিনিসটা কি, স্কুল চলে হাম জিনিসটা কি ব্যাপার? মধ্যপ্রদেশ, এমপি। এবার কি জিনিসটা বলো তো, স্কুল চলে হাম অভিযান বলতে কি কথা বলা হয়েছে তাদের জন্য? আচ্ছা, সিএম কে রয়েছে মধ্যপ্রদেশের সিএম? মোহন যাদব, ঠিক আছে, এখন সিএম রয়েছে, চিফ মিনিস্টার রয়েছে মোহন যাদব। তিনি এই 1 এপ্রিল তোমার হচ্ছে 1 এপ্রিল 4 দিনে ভোপালে স্কুল চলে হাম একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, ঠিক আছে। এবার এটা কি ছিল, এটা হচ্ছে তার কারণ হচ্ছে স্কুল শিক্ষাকে ডিজিটালাইজ করার জন্য। এই যে স্কুল রয়েছে, বিভিন্ন স্কুলগুলোকে ডিজিটালাইজ মানে বুঝতে পারছি, কম্পিউটার থেকে শুরু করে ডিজিটালাইজ করার জন্য একটা পোর্টাল চালু করেছে, সেটা কি, শিক্ষা পোর্টাল
3.0 চালু হয়েছিল, ঠিক আছে। এবং এই শিক্ষা পোর্টাল যেটা রয়েছে ডিজিটালাইজ করার জন্য, এটা 1 থেকে 4 এপ্রিল পর্যন্ত চলবে, যার মাধ্যমে যেসব এইসব যে স্কুলগুলো রয়েছে, গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে, সেই জায়গাতে ভর্তি থেকে শুরু করে বই বিতরণ থেকে শুরু করে সবকিছু এখানে হবে, ঠিক আছে। সেই কারণে এটা হচ্ছে মধ্যপ্রদেশে স্কুল চলে হাম 1 থেকে 4 এপ্রিল অভিযান শুরু করেছে মধ্যপ্রদেশ। ওকে, আচ্ছা, 2025 সালে আর্থিক স্বাস্থ্য সূচকে ফাইন্যান্সিয়াল হেলথ ইন্ডেক্সে কোন রাজ্য সবার উপরে রয়েছে? ফাইন্যান্সিয়াল হেলথ ইন্ডেক্সে কোন রাজ্য সবার উপরে রয়েছে? বলো, যেটা বলে কি মনে হচ্ছে সবার উপরে রয়েছে? উড়িষ্যা। উড়িষ্যা রয়েছে, ঠিক আছে। উড়িষ্যা রয়েছে, যেখানে প্রত্যেক রাজ্যগুলোর হচ্ছে ফাইন্যান্সিয়াল হেলথ ইন্ডেক্স সূচনা করা হয়, যেখানে সবার উপরে রয়েছে উড়িষ্যা। সেকেন্ড কে রয়েছে? সেকেন্ড রয়েছে উড়িষ্যা রয়েছে ফার্স্ট, সেকেন্ড রয়েছে ছত্তিশগড়। ছত্তিশগড় রয়েছে এখানে সেকেন্ড পজিশনে। আর থার্ড পজিশনে রয়েছে গোয়া। গোয়া রয়েছে থার্ড পজিশনে। ফোর্থ পজিশনে রয়েছে ঝাড়খণ্ড। ফিফথ পজিশনে রয়েছে গুজরাট। গুজরাট রয়েছে ফিফথ পজিশন, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা আচ্ছা, এবার যদি একটা কোশ্চেন করে যে এই যে ফাইন্যান্সিয়াল হেলথ ইন্ডেক্স, এটা ভারতের কোন ডিপার্টমেন্ট বা কোন দপ্তর এটাকে প্রকাশ করে, বলতে পারবে? এটা প্রকাশ করে বা ইন্ডিয়ার কোন দপ্তর? সেটা হচ্ছে নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগ এর রিপোর্ট পাবলিশ করে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, পিএম অজয় প্রকল্পের প্রাথমিক লক্ষ্য কি? পিএম অজয়, এটা হচ্ছে, বলতে পারবে? এসসি যে শিডিউল কাস্ট রয়েছে তাদের মধ্যে দারিদ্রতা হ্রাস করার জন্য, এসসি সম্প্রদায়ের মধ্যে দারিদ্রতা হ্রাস করার জন্য পিএম অজয়, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। অজয়, অজয় বলতে হচ্ছে তোমার যে যোজনা, লাস্টেরটা যোজনা, আর হচ্ছে অভ্যুদয় রয়েছে জাতি। আচ্ছা, বাংলায় রয়েছে প্রধানমন্ত্রী অজয় হচ্ছে অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা, ঠিক আছে, পিএম অজয়। এটা অ্যাকচুয়ালি আমাদের অনেকদিন আগে থেকেই চলছে পিএম অজয়, 2021 থেকে 22 এই ফাইন্যান্সিয়াল ইয়ার, তখন থেকে এটা আমাদের চলছে। গ্রেট রেড স্পট নামে একটি বিশাল পরিচিত অ্যান্টি সাইক্লোনিক ঝড় কোন গ্রহের সাথে সম্পর্কিত? গ্রেট রেড স্পট অ্যান্টি সাইক্লোনিক ঝড়, এটা কোন গ্রহের সাথে সম্পর্কিত? বৃহস্পতি। বৃহস্পতি, ঠিক আছে। এমনি ঝড় হয়। হ্যাঁ, একদম দেবগুরু বৃহস্পতি এই কারণে বলা হয় না, কারণ বৃহস্পতি যদি না থাকতো পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না। কারণ যত অ্যাস্ট্রয়েড, যত ইন্টারস্টেলার বডি, মানে বাইরে থেকে যারা আসছে, সব তো আসে, সব বৃহস্পতি সবাইকে টেনে নেয়, ঠিক আছে। বৃহস্পতি যদি না থাকতো পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব কখনোই থাকতো না। বৃহস্পতি গ্রহকে এনসিয়েন্ট টাইম থেকে, প্রাচীন যুগ থেকেই আমাদের গুরু, ওই জন্য গুরু বৃহস্পতি বলা হয়, বৃহস্পতিকে গুরু বলা হয়, তাই তো। কারণ আমাদের গুরু কি করে? আমাদের সবসময় প্রোটেক্ট করে, যেটা আমাদের ভিতরে রয়েছে। কারণ বৃহস্পতির হচ্ছে দক্ষিণ গোলার্ধে, যে সাউথ গোলার্ধে রয়েছে, সেখানে বিশাল রেড স্পট দেখা যায়, কারণ এখানে বিভিন্ন মানে এইসব এরা ঢুকে যায়। আচ্ছা, বালপাক্রম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বালপাক্রম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের মেঘালয়। বালপাক্রম জাতীয় উদ্যান, এটা আমাদের মেঘালয়ে অবস্থিত। এটা বেসিক্যালি আমাদের বৃহত্তম, এখানে আমাদের এটা বলতে পারো যে এই জায়গাটাকে, এই যে জাতীয় উদ্যান রয়েছে, ঠিক আছে,
এই জায়গায় আমরা পড়েছিলাম, মনে করো, বা এই যে মানে আমাদের যে মেঘালয়ের এই যে জায়গাটায়, মেঘালয় মালভূমি পড়েছিলাম, মনে আছে? মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি ভূপ্রকৃতি হ্যাঁ দিবস পড়ার সময় এখানে, প্রতিবাদ ঢালে। হ্যাঁ, তো মেঘালয়ের যে এই যে মালভূমি অঞ্চল রয়েছে সেখানেই জাতীয় উদ্যানটা রয়েছে। এবার এখানে প্রচুর তীব্র বাতাস এখান দিয়ে বয়, ঠিক আছে, তীব্র বাতাস এখান দিয়ে বয় এই জাতীয় উদ্যানের পাশে। সেই জন্য এই যে এখানে একটা পার্ক রয়েছে, ঠিক আছে, এই জাতীয় উদ্যানের মধ্যে একটা পার্ক রয়েছে, এই পার্কে প্রচুর বাতাসের কারণে এটাকে বলা হয় চিরস্থায়ী বাতাসের ভূমি। মানে এখানে এত বাতাস থাকে, চিরস্থায়ী বাতাসের ভূমি বলা হয় এই মেঘালয় মালভূমিতে এই বালপাক্রম পার্কটাকে, মানে জাতীয় উদ্যান, এখানে যে পার্ক রয়েছে। এটা বেসিক্যালি যে শিলং, মেঘালয়ের ক্যাপিটাল কি শিলং, ঠিক আছে, তার পাশে এই যে এই উদ্যানটা, ওখানে যে গারো পাহাড় রয়েছে, গারো খাসি যে পাহাড় হয়ে রয়েছে তার মধ্যে গারো পাহাড়, সেই গারো পাহাড়ে জাতীয় মেঘালয় মালভূমি বালপাক্রম জাতীয় উদ্যান ওখানে অবস্থিত। এটা আমাদের বেসিক্যালি গারো পাহাড়ের অংশ। হার্ড আর ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ, এটা কোন মহাসাগরে অবস্থিত? হার্ড আর ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ, কি মনে হচ্ছে? প্রশান্ত মহাসাগর। এটা আমাদের অবস্থিত ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরে অবস্থিত, হার্ড আর ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ। এবার এটার মানে কি ব্যাপারটা, কিসের কারণে এই জায়গায়, এই জায়গাটা এবার ইন্ডিয়ান ওশানে অবস্থিত এই যে দ্বীপপুঞ্জ রয়েছে, ঠিক আছে, এই জায়গা মানে যেহেতু আমেরিকা কি করে সব জায়গাতে কম বেশি করে, এবার এই দ্বীপপুঞ্জ থেকে কেউ যদি ইম্পোর্ট করে মানে কোনো কিছু আমদানি করে, তার উপরে 10% ট্যাক্স ইম্পোজ করেছে আমেরিকা, ইউএসএ। আমেরিকা দেখো সব জায়গায় একটু গন্ডগোল করতে চায়, যাই হোক। তো এখান থেকে এটা হচ্ছে মানে ভারত মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ এটা অবস্থিত, ঠিক আছে, এখানে আমেরিকা বলেছে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনো রপ্তানি, কোনো কেউ যদি এখান থেকে আমদানি করে তারপর 10% ট্যাক্স আমেরিকাকে দিতে হবে, কারণ আমেরিকা প্রত্যেক জায়গায় মিলিটারি বেস বানিয়ে রেখেছে। আর এই যে দ্বীপগুলো রয়েছে এগুলো কিন্তু আগ্নেয়গিরির দ্বীপ, আগ্নেয়গিরির এগুলো দ্বীপ। আর এই দ্বীপগুলো যে হঠাৎ করে তৈরি হয় আগ্নেয়গিরির মানে কারণেই তৈরি হয়, মানে লাভা যতক্ষণ বেরিয়ে আসে সেখান থেকে এগুলো তৈরি হয়। আচ্ছা আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা ইন্টারন্যাশনাল, মানে আমাদের অপরাধ হচ্ছে ক্রিমিনাল কাউন্সিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। হেগ প্রোটোকল। না, এটা তৈরি হয়েছিল রোম সংবিধি, ঠিক আছে, মানে রোম কনফেডারেসি যেটা হয়, এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটা তো আমাদের আলাদা, সেটা তো আমাদের এতে রয়েছে, মানে আমাদের, কোর্ট অফ জাস্টিস, হ্যাঁ সেটা তো রয়েছে, সেটা তো আলাদা। আদালত, হুম, বিচার আদালত। হ্যাঁ, এটা হচ্ছে রোম প্রোটোকল, ঠিক আছে, রোম প্রোটোকল থেকে এটা হয়েছিল, এটা তৈরি হয়েছিল রোম প্রোটোকল 1998 সালে 17ই জুলাই, ঠিক আছে, এটা তৈরি করা হয়েছিল রোম সংবিধির দ্বারা, ঠিক আছে, মানে এর মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল যাতে যে বিভিন্ন জায়গায় যারা হচ্ছে মানে বিভিন্ন দেশে গিয়ে যারা হচ্ছে মানে হত্যা করে, ঠিক আছে, তার বিরুদ্ধে বিচার করার জন্য। এবার এটা ব্যাপারটা হচ্ছে প্রেজেন্টলি এটা কেন খবরে এলো, তার কারণ এখান থেকে আইসিসি থেকে একটা দেশ তার নাম তুলে নিয়েছে, সেটাকে, সেটা হচ্ছে হাঙ্গেরি, ঠিক আছে, হাঙ্গেরি এই আইসিসির যে মেম্বার থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কবে? 3rd এপ্রিল 2025-এ হাঙ্গেরির যে প্রাইম মিনিস্টার তার নাম হচ্ছে ভিক্টর অরবান, তিনি এখান থেকে তার মানে নিজের দেশের মেম্বারশিপ থাকে তো সেখান থেকে তুলে নিয়েছে। এবং হাঙ্গেরি হচ্ছে ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি যে এই কাজটা করলো, এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার কারণ হচ্ছে কি বুঝতেই পারছো, যে বলছে যে ঠিকঠাক কাজ হচ্ছে না, সেই কারণের জন্য, ঠিক আছে, বলছে না এখান থেকে বেরিয়ে যাও, এই কারণের জন্য ইন্টারন্যাশনাল মানে ক্রিমিনাল কোর্ট এটা হয়েছে রোম কনভেনশনের মাধ্যমে 1998 সালে এটা তৈরি হয়েছিল। আচ্ছা, কন্নড় দিপ্পিয়া একটা ঐতিহ্যবাহী উপজাতীয় হস্তশিল্প কোন রাজ্যের থেকে জিআই ট্যাগ পেয়েছে? কর্ণাটক।
কি মনে হচ্ছে? কেরালা কেরালা হবে। কন্নড় বলে কর্ণাটক হ্যাঁ, কর্নড় বললে কর্ণাটক কন্নড় হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কর্নড় দ্বীপীয় হচ্ছে কেরালার একটা ট্রাইবাল উপজাতি যেখানে জিআই ট্যাগ থেকে পেয়েছে। এবার এই কর্নড় দ্বীপীয় মানেটা কি? কর্নড় দ্বীপীয় মানে হচ্ছে আয়না মাদুর। মানে এরা কি করে, ট্রাইবালরা একটা মাদুর তৈরি করে যেটা একদম চকচকে, মানে নকশা করে তৈরি করে, ভীষণ মানে গ্লসি চকচকে এক ধরনের মাদুর তৈরি করে যেটাকে দেখে আয়নার মতো মনে হয়। কি দিয়ে তৈরি করে? এরা বেসিক্যালি নরম বাঁশ দিয়ে তৈরি করে, ঠিক আছে, নরম বাঁশ দিয়ে এই ধরনের একটা আয়না তৈরি করে, যেটা হচ্ছে মানে এক ধরনের এসির মতো কাজ করে, ঠিক আছে। মানে শীতকালে এটা না আমরা হচ্ছে খুব উষ্ণ আর মানে এতে থাকবে, মানে এসির মতো একটা যে কোয়ালিটি এটা প্রদান করে কর্ণার দ্বীপিয়া, ঠিক আছে। এখানকার বিভিন্ন যে উপজাতি, ওরালি, মান্নান, কাদার, ইদুক্কি, ইদুক্কি নামটা শুনেছো তাই না? এইসব জায়গায় এই মানে গুলো, এই সম্প্রদায় যারা রয়েছে তারা এগুলো করে থাকে। আচ্ছা, সম্প্রতি কোন দেশ নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মিত্র বিভূষণে সম্মানিত করেছে? আবার একটা পেয়েছে, প্রচুর পায়। কোন দেশ? যা, চলো, কোথা থেকে পেলো নেপাল মোদিজি? নেপাল। মোদিজি ভুটান থেকে অলরেডি পেয়ে গেছে, ইন্দোনেশিয়া থেকে পেয়ে গেছে, একমাত্র বাকি ছিল একটাই দেশ, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা থেকে মিত্র বিভূষণ সম্মান দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে, শ্রীলঙ্কান গভর্নমেন্ট দিয়েছে। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 সপ্তম সংস্করণ কোন রাজ্য আয়োজন করছে? খেলো ইন্ডিয়া যুব গেমস বিহার। বিহার। খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 এটা আমাদের আয়োজন করছে বিহার। আচ্ছা, আয়োনিয়ান দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? আয়োনিয়ান দ্বীপপুঞ্জ খুব ফেমাস দ্বীপপুঞ্জ, খুব প্রত্নতাত্ত্বিক দ্বীপপুঞ্জ। গ্রিস, ঠিক আছে, গ্রিস হচ্ছে আয়োনিয়ান দ্বীপপুঞ্জ, যেখানে গ্রিসের বিভিন্ন যে প্রাচীন এই দ্বীপপুঞ্জে আবিষ্কার হয়েছিল মানে প্রথম প্রাচীন গ্রিক থিয়েটার। মানে ভাবো কত বছর আগে, গ্রিসের যে মানে হিস্ট্রি প্রচুর পুরনো, ঠিক আছে। গ্রিক থিয়েটার, প্রথম গ্রিক থিয়েটার মানে একটা যে থিয়েটার, এটা আমরা পেয়েছিল, প্রাচীন থিয়েটার। আয়োনিয়ান দ্বীপপুঞ্জ গ্রিস। আচ্ছা, যাই হোক, পরবর্তীকালে যখন মানে ব্রিটেন এগুলো ক্যাপচার করেছিল, পর রাশিয়া, তুর্কি সব জায়গাগুলোকে ডিস্ট্রয় করেছে হিস্ট্রি এখানকার গ্রিসের। আচ্ছা, কোন বাঘ সংরক্ষণাগারে বিশাল বিরল নাকওয়ালা লতানোযুক্ত সাপ অ্যাহেতুলা লঙ্গারিস পুনরায় আবিষ্কৃত হয়েছে? আগে একটা জায়গায় পাওয়া গেছিল, আবার একটা বাঘ্র সংরক্ষণাগারে এটা পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? ফার্স্টটা কোথায় পাওয়া গেছে সেটা পরে বলছি, এখন কোনটায় আবার পাওয়া গেল? বন্দিপুর। না, এখন পাওয়া গেছে দুধওয়া। দুধওয়া টাইগার রিজার্ভ কোথায় আছে? দুধওয়া উত্তরপ্রদেশ। দুধওয়া উত্তরপ্রদেশ, ইউপিতে। আবার এই যে বিরল মানে লম্বা নাকওয়ালা লতাযুক্ত সাপ, এটা পাওয়া গেছে, ঠিক আছে। প্রথমবার এটা পাওয়া গেছিল বাল্মীকি টাইগার রিজার্ভে। কোথায় আছে বাল্মীকি টাইগার রিজার্ভ? বিহারে। বাল্মীকি টাইগার রিজার্ভ যেটা রয়েছে এখানে ফার্স্ট এটা পাওয়া গেছিল, যেটা বিহারে অবস্থিত। সেকেন্ড টাইম আবার এটা দুধওয়া টাইগার রিজার্ভ এটা পাওয়া গেছে। কেমন দেখতে এটা? কেমন দেখতে দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়া এক সেকেন্ড একটু দাঁড়াও। দাঁড়াও দেখাচ্ছি। আইটুলা লঙ্গারিটস সার্চ, এই যে
এই যে এইরকম, ঠিক আছে, এইভাবে এই যে এবার বোঝা যাচ্ছে ভালো। হ্যাঁ এই যে নাকের মতো এরকম বেরিয়ে গেছে। এই যে আরো পিকচার আছে, এটা আবার একটা রাস্তার ফটো। আচ্ছা, অনেক এই যে ফটো আছে। আচ্ছা, নেক্সট, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আরআরবি কে একত্রীভূত করার জন্য সরকার যে নীতি চালু করেছে, কারণ আরআরবি গুলোকে মার্জ করে দেওয়া হয়েছে, দেখেছো হয়তো, এটার নাম কি? ওয়ান নেশন ওয়ান আরআরবি, এক রাজ্য এক আরআরবি, ঠিক আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেরকম এক রাজ্য এক আরআরবি। আরআরবির সংখ্যা প্রেজেন্টলি কমিয়ে দেওয়া হয়েছে, 43 থেকে কমিয়ে আরআরবি কে 28 28টা করে দেওয়া হয়েছে। আরআরবি কে আগে বাড়ানো হয়েছিল, ঠিক আছে, এখন আরআরবি কে মানে এখানে অনেকগুলো আরআরবি কে একসাথে মার্জ করে দেওয়া হয়েছে। আর আরআরবি কবে তৈরি হয়েছিল মনে আছে? রুরাল ব্যাংকগুলো আরআরবি ফরমেশন কবে হয়েছিল? আহ, মোটামুটি ওই 85 দিকে হয়েছিল। 1976, 1976 আরআরবি অ্যাক্টের মাধ্যমে আরআরবি তৈরি হয়েছিল। আচ্ছা, ব্রাজিলে 2025 সালে বিশ্ব বক্সিং কাপে হিতেশ গুলিয়া কোন পদক জিতেছিল? হিতেশ গুলিয়া ব্রাজিলের ফোজ ডো ইগুয়াচু বিশ্ব বক্সিং কাপ, সেখানে হিতেশ গুলিয়া জিতেছিল গোল্ড। এবার হচ্ছে ক্যাটাগরি জানতে চায়, কোন বিভাগে কত ওয়েট ক্যাটাগরিতে? 70 কেজি ক্যাটাগরিতে তিনি গোল্ড জিতেছে, ঠিক আছে। হারিয়েছিল কাকে, কোন দেশের মানে খেলোয়াড়কে হারিয়েছিল? ইংল্যান্ড। ইংল্যান্ডের তার নাম ছিল ওডেল কামারা, ওডেল কামারা। আচ্ছা, নেক্সট, কোন রাজ্যে 2025 সালের এপ্রিলে 2000 সালের পুরনো মেগালিথিক ধ্বংসাবশেষ আবিষ্কারের কথা জানিয়েছে? মেগালিথিক মানে প্রাচীন, মানে মেগালিথিক আমরা হয়তো শুনেছি, মানে প্রস্তর যুগের যে হয় মেগালিথিক, কোন জায়গায় পাওয়া গেছে? আচ্ছা, আমি সেই জায়গার কোন জায়গাটার নাম বলছি, তোমরা স্টেটটা বলার চেষ্টা করো। সেটা হচ্ছে বান্দাদুক্কার মানিমুলা গ্রাম। কি হতে পারে? বান্দাদুক্কার মানিমুলা, তামিলনাড়ু মনে হচ্ছে। মানিমুলা ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা হয়েছে কোথায়? এটা হয়েছে কেরালাতে। ওকে, কেরালার বান্দাদুক্কার মণিমালা ডিস্ট্রিক্টে মেগালিথিক, যেটা একটা মেগালিথিক হচ্ছে একটা বড় পাথর, যেখান থেকে বিভিন্ন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হতো। এবার স্মৃতিস্তম্ভ বলতে সেই সময় প্রাচীন প্রস্তর যুগেরা সেই জায়গায় বিভিন্ন খনন করতো বা এ করতো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা কেরালাতে। মাউন্ট কানওয়াল কোন দেশে অবস্থিত? মাউন্ট কানলাওন, মাউন্ট কানলাওন কোথায় অবস্থিত? এটা আমাদের ফিলিপিন্স, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ। ফিলিপিন্স কোথায়? প্রশান্ত মহাসাগরের উপরে অবস্থিত ফিলিপিন্স, ঠিক আছে। সেখানে এই মাউন্ট কালওয়ান, এটা কি? একটা আগ্নেয়গিরি, ঠিক আছে, এটা একটা আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরি থেকে মানে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ফিলিপিন্সের দ্বীপপুঞ্জতে প্রচুর হয়ে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে যে ফিলিপিন্সের যে দ্বীপ আছে, ফিলিপিন্সে অনেক রকমের দ্বীপ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে নেগ্রোস দ্বীপ। নাম শুনে সেগুলো? নেগ্রোস দ্বীপ হয়তো জানো না, ঠিক আছে। নেগ্রোস দ্বীপ হচ্ছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দ্বীপ ফিলিপিন্সের মধ্যে। সেই নেগ্রোস দ্বীপের হচ্ছে সর্বোচ্চ পাহাড়, সর্বোচ্চ পাহাড় হচ্ছে আমাদের মাউন্ট কানলোওয়াল, যেখানে
আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে এবং এটা ফিলিপিন্সের বিভিন্ন অনেক আগ্নেয়গিরি আছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় বলা ভুল, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরির মধ্যে অন্যতম, এবং কিন্তু এটা কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি। ফিলিপিন্সের নিগ্রো দ্বীপের সর্বোচ্চ পাহাড়ে অবস্থিত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে। মাউন্ট কানলাওন। আচ্ছা, ভারতের রেজিস্ট্রার জেনারেল কোন মন্ত্রকের অধীনে কাজ করে? যেমন অ্যাটর্নি জেনারেল হয়, অ্যাডভোকেট জেনারেল হয়, এরকম রেজিস্ট্রার জেনারেল হয়। কার আন্ডারে রেজিস্ট্রার জেনারেল কাজ করে? কোন ডিপার্টমেন্টের আন্ডারে? ল, পার্লামেন্ট, ডিফেন্স না হোম মিনিস্ট্রি? কার আন্ডারে? আরজিআই, রেজিস্ট্রার জেনারেল। রেজিস্ট্রার রেজিস্ট্রার জেনারেল তো করতো, মানে ওই জনসংখ্যা নির্ধারণ একদম, টির্ধারণ জনসংখ্যা করাটাই। নির্ধারণ মানে যে জন্ম মৃত্যুর রিপোর্ট বানায়। হুম। এটা বেসিক্যালি গভর্নমেন্ট যেসব গভর্নমেন্ট আর হচ্ছে প্রাইভেট হসপিটাল, ঠিক আছে, হসপিটাল বা যে জায়গা হচ্ছে কেউ মানে জন্মগ্রহণ করে সেখান থেকে বার্থ আর হচ্ছে ডেথ রিপোর্ট কালেক্ট করে, ঠিক আছে। এবার যদি কেউ হসপিটালে হয়তো এরকম রিপোর্ট দিল না, আইনত সে হসপিটালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, ঠিক আছে। যেটা গভর্নমেন্ট বানিয়েছিল 1949 সালে, এটা কিন্তু তৈরি হয়েছিল। কোন ডিপার্টমেন্টের আন্ডারে এটা পড়ে? পারবে? এটা আমাদের হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম মিনিস্ট্রির আন্ডারে এটা পড়ে। 1949 ভারত সরকারের এর হেড থাকে, তাকে রেজিস্ট্রার জেনারেল বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট। এরাই ওই সেন্সাসের সময় যে জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যার মধ্যে কত মেল কত ফিমেল রয়েছে, কে কোন ভাষায় কথা বলে, সেই সেন্সাস গুলো সব এই মানে এই রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে ডেটা নিতে হয়। বিশ্ব হোমিওপ্যাথি দিবস একটু আগে বলে দিয়েছি, বলো। 10 তারিখ। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল। 10 এপ্রিল বলে কার জন্মদিন একটু আগে বলেছিল, মনে আছে? কি ডাক নামটা হওয়া দিয়েছিল? হ্যানিম্যান। ডাক নাম অ্যানিম্যান। ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান পুরো নামটা, ঠিক আছে। আমরা শুধু হ্যানিম্যান মনে রাখবো, তার কারণ আমাদের তো আর লিখতে হবে না, আমাদের শুধু তোমার হচ্ছে মানে অপশনটা বললেই হবে, স্যামুয়েল হ্যানিম্যান, ঠিক আছে। পুরো নাম হচ্ছে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। আচ্ছা, নেক্সট। পঞ্চায়েত অগ্রগতি সূচক পিআই অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি অগ্রণী গ্রাম পঞ্চায়েত রয়েছে? মানে ডেভেলপড, আস্তে আস্তে উন্নতি করছে, কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, নাকি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন এত ভালো হয় তো পশ্চিমবঙ্গই হবে, নাকি কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গ হবে? হবে না, অবশ্যই হবে না, কখনোই হবে না, স্বাভাবিক কথা। মহারাষ্ট্র। এটা হচ্ছে গুজরাট, ঠিক আছে। গুজরাটে সবচেয়ে বেশি অগ্রণী গ্রাম পঞ্চায়েত রয়েছে। পশ্চিমবঙ্গ জীবনে হতে পারে? পঞ্চায়েত নির্বাচনে মেরে কেটে ঘর ঢুকিয়ে দিচ্ছে, তারপর আর কি। যাই হোক, ফার্স্ট হচ্ছে গুজরাট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানা সেকেন্ড, ঠিক আছে। আর হচ্ছে থার্ড হচ্ছে থার্ড আর গুজরাট আর তেলেঙ্গানা, থার্ড ডেটা দেওয়া নেই, ঠিক আছে, দুটো করলেই হবে। নেক্সট, মাদাগাস্কারে কোন প্রজাতিকে হান্টা ভাইরাসের একচেটিয়া বাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে? হান্টা ভাইরাসের একচেটিয়া বাহক কে বহন করে? হান্টা ভাইরাস। হান্টা ভাইরাস করেটা কি, সেটাই তো প্রথম কথা, তাই না? তারপর তো তার বাহকের কথা বলবো, তাই তো? বলে দিচ্ছি, হ্যাঁ স্যার। হান্টা ভাইরাসটা কি। হান্টা ভাইরাস হচ্ছে একটা হচ্ছে বিরল প্রজাতির একটা ভাইরাস, ঠিক আছে, যেটা মানে কার মাধ্যমে ছড়ায় সেটা বলবো না, ঠিক আছে, কিন্তু ওটা যদি মানুষের সংস্পর্শে আসে, ঠিক আছে, তাহলে সেটা মানুষের হচ্ছে মানে ক্ষতিকারক, মানুষের হচ্ছে জন্য ক্ষতিকারক। এবারটা না বললে বায়ুর মাধ্যমে এটা ছড়ায়, এটা আচ্ছা বলেই দিচ্ছি, এটা পারবেন না, এটা হবে ছড়ায় ইঁদুর দ্বারা, ঠিক আছে, কালো ইঁদুর। গ্রামাঞ্চলে এটা হচ্ছে বেসিক্যালি, এটা যে গ্রামে দেখবে সেই কালো কালো সে বড় বড় ইঁদুর ঘুরে, দেখেছো?
শুনেছো মানে ভিডিও টিডিওতে দেখেছো? গেছো হ্যাঁ, সে গেছো ইঁদুর বলতে পারো, গেছো ইঁদুর বলতে পারো। এবার শব্দ একই রকম নয়। এরা কি করে, এই ইঁদুরগুলো মানে মেনলি এই মানে সংক্রমণকে করে থাকে। আর এইগুলো ইঁদুরের হচ্ছে যে লালা আর মলের মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ে। হান্টা ভাইরাস, কালো ইঁদুর। রাফেল এম ফাইটার জেট কোন দেশ থেকে ভারত কেনে? রাফাল চুক্তি, রাফালে এম এম সিরিজের যে ফাইটার জেট গুলো হয়, এম সিরিজের রাফালে এম সিরিজের যে M20 MiG-21 এই যে হয়, এগুলো কোন দেশ থেকে ভারত কেনে? রাশিয়া। না, এগুলো ভারত কেনে ফ্রান্সের কাছ থেকে। প্রচুর এরকম আছে, ভারতের ইন্ডিজেনাস কিছু আছে, সুখোই আছে, ঠিক আছে, প্রচুর আছে। তো এগুলো আমরা যে এই যে মানে এম সিরিজের যে ফাইটার জেট গুলো কিনি, সেগুলো আমরা সব কিনি ফ্রান্সের কাছ থেকে, ঠিক আছে, রাফালে এগুলো করে থাকে আর পুরো প্রায় কিনে থাকে। রাফাল চুক্তি নামটা প্রায় শুনেছো। রাফাল হচ্ছে এগুলো হচ্ছে রাফাল হচ্ছে এবার ইন্ডিয়াতে দেখো এরকম অনেকগুলো আছে। এবার এই যে জেট গুলো এগুলো কোথা থেকে থাকে, এগুলো নিয়ে যায় আমাদের যে বিভিন্ন নাম শুনেছো, আইএনএস বিক্রান্ত, আইএনএস বিক্রমাদিত্য, নামগুলো শুনেছো? এগুলো এগুলো কি বলতো? হ্যাঁ শুনেছি। এগুলো কি জিনিস এগুলো? এই আইএনএস বিক্রান্ত, আইএস বিক্রমাদিত্য, এগুলো কি জিনিস? জেড বিমানের নাম? আচ্ছা, একটু ছবি দেখিয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের একটু ভালো লাগবে, একটু বুঝিয়ে দিই। আইএনএস বিক্রমাদিত্য, দেখতে পাচ্ছ কি জিনিস এটা? এগুলোকে কি বলা হয়? ওই এর মধ্যে সব জাহাজ কোনো মানে জেট কোনো এসে তো দাঁড়ায় দাঁড়ায় সবাই মানে কাজ এখান থেকে উড়ে যায়, এখানে দাঁড়ায়, এগুলোকে বলা হয় কি? এয়ারক্রাফট ক্যারিয়ার। এই দেখো লেখা আছে আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফট ক্যারিয়ার, আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার। মানে এর মধ্যে সমস্ত যে, এবার দেখো সাপোজ কোনো দেশের সাথে তুমি যুদ্ধ করতে যাচ্ছ, এবার তুমি যদি দূর থেকে জুড়ে যাও, এখান থেকে যখন অনেক দূর থেকে যাও, এবার সাপোজ তুমি হয়তো শ্রীলঙ্কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ বা ধরো ইন্দোনেশিয়া, তাহলে এখান থেকে যদি উড়ে যাও তাতে তেল শেষ হয়ে যাবে। তাহলে এগুলোকে এবার পাইলটের একটা রেস্টের ব্যাপার আছে, সে দেখো এখান থেকে উড়ে গেল, উড়তে উড়তেই সে তো বাবু উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সমস্যা আছে। সেই জন্য এর ভিতরে এই যে এরকম দেখো প্লেন দেখতে পাচ্ছ কিরকম, কতগুলো প্লেন, হ্যাঁ এইসব প্লেন এরকম থাকে, এরকম ভাবে নিয়ে যাবে। এবার এর ভিতরে পাইলটরা রেস্ট করবে, এবার সেই দেশের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে এখান থেকে যাবে, টার্গেটে গুলি টুলি মেরে দিয়ে আবার এতে চলে আসবে। যেরকম ইন্ডিয়াতে আইএনএস, অনেক আইএনএস আছে, এগুলো হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। এর ভিতরে এরকম MiG-21, তারপর প্রচুর ধরনের এরকম আমাদের থাকে, যাদের স্পিড সাউন্ডের স্পিডের থেকে 3 গুণ 4 গুণ হয়ে থাকে। সেই সাউন্ডের স্পিডটাকে কি বলেছিল মনে আছে? সনিক। হ্যাঁ, সনিক নয়, সনিক আলাদা, মাক বলা হয়, MACH, দেখেছো মাক? হ্যাঁ মাক। হ্যাঁ, এবার যদি কোনো জায়গায় যদি মাক সাউন্ড 1.8 হয়, তার মানে হচ্ছে সাউন্ডের স্পিডের থেকে 1.8 গুণ স্পিড এসে বেশি আছে। মাক 5 মানে সাউন্ডের যে স্পিড তার থেকে 5 গুণ স্পিড এসে যাবে, ঠিক আছে। ম্যাক্স স্পিড মানে হচ্ছে মানে যে সাউন্ডের স্পিডে যাবে তাকে ম্যাক্স স্পিড বলা হয়, ঠিক আছে, এই স্পিডে যেতে হয়। আচ্ছা, বিশ্ব পার্কিনসন দিবস একটু আগে মনে হয় বলেছিল, বলিনি। পার্কিনসন দিবস 11ই এপ্রিল। 11 তারিখ। পার্কিনসন দিবস পালন করা হয় 11ই এপ্রিল, 11th এপ্রিল। পার্কিনসনটা এটা বেসিক্যালি কোথাকার রোগ? এটা আমাদের মস্তিষ্কের রোগ, ঠিক আছে, এটা আমাদের ব্রেনের রোগ, মস্তিষ্কের রোগ, ঠিক আছে, মস্তিষ্কের ব্যাধি, যেটা পার্কিনসন। এটা হচ্ছে প্রথমবার এই যে রোগটা আবিষ্কার করেছিল ডক্টর জেমস পার্কিনসন, ঠিক আছে, তিনি এই রোগের বর্ণনা দিয়েছিলেন। ভারতেও প্রচুর এর উপরে মানে ইনফেক্টেড লোক, আর এখন আস্তে আস্তে এর সংখ্যা বাড়ছে, তার কারণ হচ্ছে কিছুই না, মোবাইল ফোন। আচ্ছা, যাই হোক, কোন রাজ্য রিন্ডিয়া সিল্কের জন্য জিআই ট্যাগ পেয়েছে? রিন্ডিয়া সিল্ক, খুব ফেমাস সিল্ক, খাসি তাঁত, এটা হচ্ছে মেঘালয়, ঠিক আছে।
মেঘালয় এই জিআই ট্যাগটা পেয়েছে রিন্ডিয়া সিল্কের জন্য। আচ্ছা, কোন রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকরের অভিযানের নামে একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, ভেরি গুড। বি আর আম্বেদকরের নামে একটা বন্যপ্রাণী অভয়ারণ্য ডিক্লেয়ার করেছে। আম্বেদকরের যে জন্মবার্ষিকী ছিল, কততম আম্বেদকরের জন্মবার্ষিকী ছিল? 134তম। ডেট কত ছিল? 14ই এপ্রিল। 14। হ্যাঁ, তাই তো? 14ই এপ্রিল 134তম আম্বেদকরের জন্মদিন ছিল সেখানে মধ্যপ্রদেশের। এবং এই যে নতুন বন্য অভয়ারণ্য, এটা হচ্ছে মধ্যপ্রদেশের 35তম বন্যপ্রাণী অভয়ারণ্য হয়েছে। কি সংরক্ষণ করা হবে? স্যার 35তম হবে। সরি 35 না 25তম। এটা 25তম। আর এটা কি সংরক্ষণ করা হবে? বাঘ সংরক্ষণের জন্য। ঠিক আছে, 25তম এটা রয়েছে। আচ্ছা, নেক্সট, পাক্কি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পাক্কি। পাক্কি টাইগার রিজার্ভ এটা অবস্থিত আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে অবস্থিত আমাদের টাইগার রিজার্ভ হচ্ছে পাক্কি টাইগার রিজার্ভ। আচ্ছা, বেশি ডিটেলস যাবো না। আচ্ছা, 2025 সালে এপ্রিল মাসে কোন রাজ্য সরকার ভূমি রেকর্ডের জন্য ভূ ভারতী পোর্টাল চালু করেছে? ভূ ভারতী পোর্টাল। ভূ ভারতী পোর্টাল চালু করেছে কোন রাজ্য সরকার? পারবে? এটা হচ্ছে তেলেঙ্গানা গভর্নমেন্ট। তেলেঙ্গানা সরকারের যে ভূমি রাজস্ব, ল্যান্ড ইনফর্ম এর জন্য ভূ ভারতী। সিএম কি আছে তেলেঙ্গানার? রেবন্ত রেড্ডি। রেবন্ত রেড্ডি। রেবন্ত রেড্ডি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? দীনবন্ধু ছোট্টুরাম তাপবিদ্যুৎ কেন্দ্র এটা রয়েছে হরিয়ানা। আচ্ছা, হরিয়ানাতে নরেন্দ্র মোদী কিছুদিন আগে এর ইনঅগ্রেশন করেছে 14 তারিখে আম্বেদকরের জন্মদিনে। ঠিক আছে, হরিয়ানার যমুনানগর ডিস্ট্রিক্টে, যমুনানগর জেলাতে দীনবন্ধু ছোট্টুরাম তাপবিদ্যুৎ কেন্দ্র, 800 মেগাওয়াট। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে সমাজ সংস্কারক ছিল তার নামে আর কি। আচ্ছা, ইমখিউং উপজাতি কোন রাজ্যে রয়েছে? ইমখিউং ট্রাইবাল। সিকিমে নাকি? এটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে রয়েছে ইমখিউং ট্রাইবাল। কোন সংস্থা বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন প্রকাশ করে? আইএমএফ। আইএমএফ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাপী আর্থিক স্থিতিস্থাপক কোন দেশের আর্থিক ইকোনমিক স্টেবিলিটি রয়েছে সেগুলো করে থাকে। কোন রাজ্য 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 ট্রফি জিতেছে? 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতেছে কোন রাজ্য? হকি পাঞ্জাব। আমাদের বেশি টিমে সব পাঞ্জাবি সব আছে, তাই না? ক্যাপ্টেন কে বলতো? মুম্বাই ইন্ডিয়ান্সের বড় একজন প্লেয়ার, তার নামে হার্দিক পান্ডিয়া নাম শুনেছো? এর নাম হচ্ছে হার্দিক সিং। ঠিক আছে, এর তার পান্ডিয়া হবে না, নাম হচ্ছে হার্দিক সিং। তার নেতৃত্বে জিতেছে। কাকে হারিয়েছে? মধ্যপ্রদেশকে পরাজিত করেছে। মধ্যপ্রদেশকে পরাজিত করে পাঞ্জাব জিতেছে 4-1 গোলে। আর এটা হচ্ছে 15তম ছিল অবশ্যই।
আর এটা খেলাটা কোথায় হয়েছিল? খেলাটা হয়েছিল মধ্যপ্রদেশে, খেলাটা হয়েছিল মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশকে হারিয়েছে। স্টেডিয়ামের নাম ছিল মধ্যপ্রদেশের ঝাঁসিতে। মধ্যপ্রদেশের ঝাঁসিতে কি স্টেডিয়াম আছে? হকি স্টেডিয়াম, ফেমাস হকির জাদুকর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই ধ্যানচাঁদের হচ্ছে একটা ধ্যানচাঁদ যখন ওয়ার্ল্ড কাপে খেলেছিল, এটা এই ঘটনা জানো কিনা জানি না, একটু বলে দিই। যখন খেলছিল কোন একটা দেশের সাথে খেলছিল, সেই সময় ধ্যানচাঁদ খুব বড় নাম ছিল, আমরা তো নাম শুনি হকি জাদুঘর বলা হতো অবভিয়াসলি। পুরো হাফ টাইম পর্যন্ত খেলা হয়েছে, কোনো গোল করতে পারেনি। তখন সবাই বলে যে এত ভালো খেলছে, গোল করতে পারেনি, কি ব্যাপার? তখন হচ্ছে ধ্যানচাঁদ বলছে যে হকির এই যে গোল পোস্টটা থাকে, বললো ওটা ছোট আছে। ধর অলিম্পিকের মতো জায়গা, অলিম্পিকে সম্ভবত হয়েছিল, যেটা আবার হতে পারে কিনা মেপে দেখা গেল সত্যি হকির যে গোল পোস্ট সেটা ছোট ছিল। মানে এতটাই পারফেকশন। প্র্যাকটিস করতে কি হবে, রেল লাইনের ওপর দিয়ে সে বলকে নিয়ে যাওয়া, মানে একটা হকি বলটাকে এতে লাগিয়ে নিয়ে যাওয়া, মানে একদম স্টিকের ওপর, হকি স্টিকের ওপরে বলটা মানে একদম চিটে যাবে, এইভাবে বলের উপরে কন্ট্রোল থাকতো, ঠিক আছে? এমনি এমনি হতো না, এমনি এমনি হকি জাদুকর ধ্যানচাঁদকে বলা হতো না। আচ্ছা, কোন বাহিনী মেঘায়ন 25 শীর্ষক একটা সিম্পোজিয়াম তৃতীয় সংস্করণ করেছে? মানে আমাদের আর্মির মধ্যে কোনো সেনাবাহিনী, বিমান বাহিনী, না নৌবাহিনী, না কোস্ট গার্ড, কারা করেছে? বিমান কি বলছো আবার? কোন বাহিনী? বিমান বাহিনী বলছি। না, বিমান বাহিনী না, বিমান বাহিনী নাকি? আমাদের নৌবাহিনী, ভারতীয় নৌবাহিনী। আবহাওয়ার সমুদ্রতাত্ত্বিক সিম্পোজিয়াম, সমুদ্রের উপরে কারা যাবে? নৌবাহিনী যাবে তো নাকি? মেঘায়ন দেখে ভাবলাম যে আকাশের ব্যাপার। মেঘায়ন মানে আকাশে, কিন্তু একটু বলে দিয়েছে আবহাওয়ার সমুদ্রতাত্ত্বিক সিম্পোজিয়াম, তাই তো? আচ্ছা, ঠিক আছে, মানে জলবায়ু আর আমাদের দুর্যোগ যেরকম আছে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য মেনলি এটা ছিল, সতর্কবার্তা। আচ্ছা, যাই হোক, কোন ব্যাংক প্রথম ট্রেনে এটিএম স্থাপন করেছে? খুব এটা ফেমাস হয়েছে, ট্রেনে এটিএম। তাহলে তোমাদের লোকাল ট্রেনে দেবে না, তাই না? ট্রেনের মধ্যে এটিএম কোন ব্যাংক প্রথম দিয়েছে? পারবে? ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ মহারাষ্ট্র, ঠিক আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র প্রথম করেছে। এবার বলবে কোন ট্রেনে? বন্দে ভারত নাকি? না, ট্রেনটার নাম হচ্ছে পঞ্চবটি এক্সপ্রেস। পঞ্চবটি এক্সপ্রেস কোথা থেকে কোথায় যায়? যায় মুম্বাই টু মনমাদ। মুম্বাই থেকে মনমাদ, মানে এটা মহারাষ্ট্রেরই জায়গা। মুম্বাই টু মনমাদ পঞ্চবটি এক্সপ্রেসে এটা চালু করা হয়েছে, ঠিক আছে, যাত্রীদের সুবিধার্থে। ভালো কথা। স্বাস্থ্য সেবা অ্যাক্সেস উন্নত করার জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ই সেটাই অ্যাপ চালু করেছে? স্বাস্থ্য সেবা অ্যাক্সেস উন্নত করার জন্য। চলো ঘুরতে যাবে? জম্মু কাশ্মীর? জম্মু না না, যাবে না? বাবা দরকার নেই। দরকার নেই, 2-3 দিন পর থেকে সবাই যাচ্ছে। 3 দিন পর থেকে, যেদিন ঘটনা সিদ্ধান্ত ঘটেছে, দিয়েছে? হ্যাঁ 3 দিন পর থেকে তুমি খুলে দেখো, চারিদিকে দেখো, সেই জায়গাতেই গিয়েছে। এরকম নয় যে সে অন্য কোনো জায়গায় গেছে, কাশ্মীরে এখানে তো ওখানে, সেরকম নয়, সেই জায়গাতেই লোক 3 দিন পরে পৌঁছে গেছে, 3 থেকে 4 দিন পরে পৌঁছে গেছে। তাহলে বলো, তাহলে মানে তুমি ব্যাপারটা বলো না তাহলে, মানুষের কি মানে, মানুষের চামড়া কি আজকাল মানুষের গায়ে আছে? নিশ্চয়ই নেই, তাই না? কি করবে? যাই হোক, জম্মু কাশ্মীরের সিএম কে আছে? ওমর মৌজওয়ার ওমর উমর আব্দুল্লাহ। ফারুক আব্দুল্লাহর হচ্ছে ছেলে, ঠিক আছে, ওমর আব্দুল্লাহ সিএম রয়েছে। বিশেষ করে বাঙালি, বুঝলে তো, বাঙালির প্রচুর মানে শখ। যাই হোক, কোন রাজ্য আনুষ্ঠানিকভাবে ডিপিএস
ফ্লেমিঙ্গো হ্রদকে সংরক্ষণের অনুমোদন দিয়েছে? ডিপিএস ফ্লেমিঙ্গো হ্রদ। ফ্লেমিঙ্গো হ্রদ ফ্লেমিঙ্গো হ্রদ মধ্যপ্রদেশ নাকি না? এই মধ্যপ্রদেশ না, মহারাষ্ট্র নাকি? মহারাষ্ট্র, ভেরি গুড। এই হ্রদটা রয়েছে মহারাষ্ট্রের মধ্যে। এটাকে সংরক্ষণাগার হিসাবে অনুমোদন দিয়েছে গভর্নমেন্ট, মহারাষ্ট্র সরকার। সম্প্রতি খবরে দেখা যাওয়া K2-18B এটা কি? প্রচুর খবরে আসছে এখন K2-18B। এটা কি? এটা আমাদের থেকে বেশি দূরে নেই, মাত্র 124 লাইট ইয়ার দূরে আছে। বেশি দূর নয়, 124 লাইট ইয়ার মাত্র, তাই তো? এটা একটা গ্রহ। 124 লাইট ইয়ার মানে আলো 1 বছরে যে ডিস্টেন্স কভার করে, সেরকম আলো 124 বছরে যতটা দূরত্ব যাবে তত দূরে। বেশি দূর নয় তো নাকি? অনেক দূর। অনেক দূর। যাই হোক, তো এর হচ্ছে মানে ফটো আমাদেরকে পাঠিয়েছে। কে পাঠাতে পারে? ফটো পাঠিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। নাম শুনেছ? না। জেমস ওয়েব টেলিস্কোপ নাম শোনোনি? আচ্ছা, একটু স্পেস গুলো একটু দেখবে, ভালো লাগবে। হ্যাঁ, জেমস ওয়েব টেলিস্কোপ আছে যেগুলো বিভিন্ন মহাজাগতিক যেসব রয়েছে তাদেরকে অবজার্ভ করার জন্য। সবচেয়ে শক্তিশালী মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নাসার রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ। এগুলোর নাম শুনুনি না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ওইটা শুনেছি, এইটা শুনিনি। হ্যাঁ, এটা বেশি সবচেয়ে শক্তিশালী হ্যাঁ, টেলিস্কোপ। 2021 সালে এটাকে জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার করা হয়েছিল। তারপরে নাসা, তারপরে ইউরোপিয়ান মহাকাশ যে সংস্থা, মানে ইউরোপিয়ান স্পেস অ্যাসোসিয়েশন, কানাডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন, সবাই মিলে এগুলো খুলেছে, যেখানে এই গ্রহের বায়ুমণ্ডল থেকে পাওয়া গেছে দুটো জিনিস। সেটা হচ্ছে ডিএমএস আর ডিএমডিএস। কি জিনিস? ডিএমএস হচ্ছে ডাইমিথাইল সালফাইড আর ডাইমিথাইল ডাইসালফাইড। এবার বলবে কি, এই দুটো কি হয়? খায় না, মাথায় দেয়। এই দুটো যদি থাকে তাহলে বেসিক্যালি বলা যায় যে তার মানে সেটা আমাদের মানে কি বলবো, বায়ুমণ্ডল তৈরি করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। তো এটাতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা। ঠিক আছে, সেই জন্য এটা মানে নিউজে এখন এসেছে। ডিএমএস আর ডিএমডিএস, ডাইমিথাইল সালফাইড আর ডাইমিথাইল ডাইসালফাইড। আচ্ছা, এপ্রিলে ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে দুটি ভারতীয় গ্রন্থকে খোদাই করেছে। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড দুটো ইন্ডিয়ান বই করা হয়েছে। কোন দুটো বই? ইন্ডিয়ান কোন দুটো বই? পারবে? একটা বই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর একটা হচ্ছে নাট্যশাস্ত্র। ভগবদ গীতা তো আমরা কম বেশি জানি, আর নাট্যশাস্ত্র কি বলতো? আমাদের যে প্রথম নাচ সেটা হচ্ছে ভরত মুনি। নাম শুনেছ? তিনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন, যেখান থেকে ভারতনাট্যম হয়েছিল। তারপর থেকে সেখান থেকে আরো বিভিন্ন ধরনের নাচের ফর্ম আছে। ঠিক আছে, নাট্যশাস্ত্র। এই দুটো বইকে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে এই দুটোকে খোদাই করা হয়েছে। এখানে কতগুলো এরকম বই খোদাই আছে? 14টা। ঠিক আছে, 14টা এরকম আছে, যার মধ্যে এই দুটো অ্যাড করা হয়েছে। আচ্ছা, বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বলেছিলাম না একটু আগে, ভুলে গেছি। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়, 18th এপ্রিল। ঠিক আছে, এটা 1983 থেকে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইউনেস্কো রেজিস্টার 1983।
ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব খান্না। সঞ্জীব খান্নার টার্ম শেষ। দা ভাই সঞ্জীব খান্নার টার্ম দা ভাই শেষ হতে বিয়েটা যায় হবে 13ই মে। সঞ্জীব খান্নার টার্ম শেষ হয়ে যাবে। তার জায়গায় কে বিয়ে আসবে 14ই মে? হুসেন রামকৃষ্ণ গভাই। দা ভাই সঞ্জীব খান্না মাত্র কিছুদিনের জন্য ছিল, ঠিক আছে। হুসেন রামকৃষ্ণ গভাই ভারতের পরবর্তী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে। 13ই মে চলে যাবে। তাহলে সঞ্জীব খান্না কততম ছিল? 51তম। 51তম, ভেরি গুড। আর ইনি হবে তাহলে 52তম। তারপর ওয়াই চন্দ্রচূড় তার আগে ছিল 50তম, তাই তো? হ্যাঁ 50তম। তার আগে রাবণা। রাবণা, আচ্ছা, যাই হোক, পরবর্তী বিচারপতি। নেক্সট, ভারতীয় ভার উত্তোলন ফেডারেশনের অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? ওয়েট লিফটিং অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন কাকে করা হয়েছে? মীরাবাই চানু। মীরাবাই ওই তো চানু, একমাত্র আছে। একদম মীরাবাই চানু। ভারতীয় কিসে, কোথায় কি করেছে? মীরাবাই চানু তো ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। ওই 2000 কত 20 সঙ্গে অলিম্পিকে অলিম্পিকে কি পেয়েছিল? মীরাবাই চানু স্বর্ণ স্বর্ণ রৌপ্য সিলভার, রৌপ্য মেডেল পেয়েছিল। সিলভার সিলভার, পেয়েছিল, হ্যাঁ। ঠিক আছে, সিলভার পেয়েছিল তো অলিম্পিকে। তো তাকে আমাদের অ্যাপয়েন্ট করা হয়েছে। এটা তো খুব কঠিন প্রশ্ন। আইসিসি কে সেরা খেলোয়াড় কি হয়েছে 2025 মার্চের আইপিএল এর, মানে আমাদের আইপিএল নয়, সরি, প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে কে? আমাদের শ্রেয়াস আইয়ার। মার্চ মাসের এটা শ্রেয়াস আইয়ার। যাই হোক, সম্প্রতি খবরে বা মাউন্ট লেওটোবি আগ্নেয়গিরি কোন দেশে আছে? আর রয়েছে আমাদের ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে রয়েছে মাউন্ট লেওটোবি। একটা জিনিস বলে দিই, তোমরা ছোটবেলাতে দেখেছো কিনা জানি না, রিং অফ ফায়ার কথাটা কোথাও শুনেছো? রিং অফ ফায়ার এই কথাটা শুনে, রিং অফ ফায়ার হ্যাঁ, কোথায় আছে? শুনেছি। রিং অফ ফায়ার কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে আছে রিং অফ ফায়ার, ঠিক আছে। এবার এটা কি রিং অফ ফায়ার কেন বলছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, আগ্নেয়গিরির জন্য বলছে মনে হয়। একদম, ভেরি গুড। আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি যে রিং অফ ফায়ার ব্যাপারটা কি। দেখিয়ে দিচ্ছি রিং অফ ফায়ার। এটা, এই জায়গাটাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার। প্রশান্ত মহাসাগরে, এই দেখো, এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ, এই যে ভারত, ভারত বুঝতে পারছো তো ম্যাপে কোনটা ভারত? হ্যাঁ, ভারত দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। ভারত বুঝতে পারছো এই পাশে। তারপরে এই যে অস্ট্রেলিয়া, এদিকে দেখো আমেরিকা। এটা এই যে প্রশান্ত মহাসাগরের এই যে জায়গাটা, মানে আমেরিকার ধার ধরে একদম জাপান নিয়ে আমাদের ভারতের একদম ওই যে ইন্দোনেশিয়ার ওই জায়গাটা নিয়ে অস্ট্রেলিয়ার পাশ দিয়ে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলে রিং অফ ফায়ার। কেন বলা হয়? কারণ এই জায়গাতে প্রশান্ত মহাসাগরে রয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি আছে, এই জন্য এটাকে বলে রিং অফ ফায়ার। এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান এর পাশ ধরে রিং অফ ফায়ার। ভলক্যানো এরাপশনের জন্য এটাকে রিং অফ ফায়ার বলা। আচ্ছা, প্যাসিফিক ওশানটাকে বেসিক্যালি বলা হয় রিং অফ ফায়ার। নাসা হলো, নাসা নয় সরি, নিসার, একটা পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ মিশন। নিসার কোন দুটো মহাকাশ সংস্থা মিলে নিসার তৈরি করেছে? নাসা আর ইসরো। নাসা আর ইসরো, দেখেই বুঝাচ্ছে নাসা থেকে এন আর ইসরো থেকে আই নিয়ে নিসার, ঠিক আছে। নাসা আর ইসরো আমাদের রয়েছে। কোথায় গেল? হ্যাঁ, নাসা আর ইসরো, ঠিক আছে, 2025 সালে
আমাদের এখান থেকে জুন মাসে সতীশ ধাওয়ান থেকে উৎক্ষেপণ করা হবে মিসার। ভালো কথা, চলো ঘুরে আসি। কোন দেশ হুয়া জিংজাং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ নামে বিশ্বের সর্বোচ্চ সেতু চালু করেছে? ফেমাস হয়ে গেছে এখন হুয়া জিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ, বিশ্বের চীন সর্বোচ্চ হবে। সেতু। অবশ্যই চীন হবে, পশ্চিম আছে অবশ্যই চীন হবে, ঠিক আছে। চীন চালু করেছে, চীন মারাত্মক কাজ করছে এখন। চীনের ডেভেলপমেন্টের কাছে ইন্ডিয়া এখন নেই, যতই চীনকে গালাগালি করুক কিছু করার নেই, ঠিক আছে, করে দিয়েছে। আইফেল টাওয়ারের থেকেও উঁচু, আইফেল টাওয়ারের থেকেও 200 মিটার উঁচু। নেক্সট, মহাদেবকলি উপজাতি কোন রাজ্যে রয়েছে? মহাদেবকলি ট্রাইব রয়েছে আমাদের মহারাষ্ট্র, মহারাষ্ট্রে রয়েছে মহাদেবকলি ট্রাইব। নেক্সট, 2025 সালে এপ্রিলে কোন রাজ্য গোলাপি ই রিক্সা প্রকল্প চালু করেছে? নারীদের ক্ষমতায়নের জন্য গোলাপি ই রিক্সা, পিঙ্ক 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 রিক্সা। রাজস্থান হবে নাকি? কি মনে হচ্ছে? পিঙ্ক সিটির জন্য রাজস্থান? হ্যাঁ তাই মনে হচ্ছে। না, অ্যান্সার হবে মহারাষ্ট্র, ঠিক আছে। এটা হচ্ছে পিঙ্ক সিটি বলে জয়পুর ভেবে বলেছ, সেটা নয়। মহিলাদের জন্য পিঙ্ক কালার সেই ভেবে নারীদের ক্ষমতায়নের জন্য গোলাপি রিক্সা চালু করেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। মহারাষ্ট্রের এখন হচ্ছে ডেপুটি সিএম অজিত পাওয়ার, তাই তো? অজিত পাওয়ার এখন ডেপুটি সিএম রয়েছে, তিনি মেনলি এর প্রবক্তা। আচ্ছা, বন্যার কারণে সংবাদে যাওয়া কিনসায়া শহর কোন দেশের রাজধানী? কিনসাসা। কিনশাসা। এখানে বন্যা হয়েছে প্রচুর, 70 জন লোক মারা গেছে, 150 জন আহত হয়েছে, কারণ এখানে টাউন প্ল্যানিং খুব খারাপ। সুদান নাকি? আর একটা হিন্ট দিচ্ছি, আফ্রিকার সব থেকে বড় এরিয়ার কোন দেশ রয়েছে? আফ্রিকার কঙ্গো বৃহত্তম আছে। দেশ, আফ্রিকার বৃহত্তম দেশ কি? কঙ্গো। না, কঙ্গো বৃহত্তম নয়, সবচেয়ে বড় হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া ও সবচেয়ে বড়, ফার্স্ট। সেকেন্ড কে? সেকেন্ড হচ্ছে কঙ্গো, ঠিক আছে। আর এইটা যে হয়েছে এটা কঙ্গোতে হয়েছে, কঙ্গো হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। হুম, আচ্ছা। নেপাল কোন দিনে প্রথম জাতীয় ইয়াক দিবস উদযাপন করে? ইয়াক হচ্ছে ইয়াক ট্রাই মানে কালচার। ইয়াক হচ্ছে শেরপা, তারপর হচ্ছে আমাদের তামাং, এরা উপজাতিরা যে অবদান, সেই জন্য ইয়াক উৎসব পালন করা হয়ে থাকে। পালন করা হয় 20 এপ্রিল। 20 এপ্রিল জাতীয় ইয়াক দিবস পালন করা হয় নেপালে। আচ্ছা, স্পেস স্পারডেক্স খুব ইম্পর্টেন্ট। স্পারডেক্স মানে হচ্ছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। স্পেস ডকিং মানে এখান থেকে কোনো কিছু পাঠাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেখানে যেতে হবে, দিয়ে আবার ঘুরে আসতে হবে, যেমন গাড়ি পাঠায়, সেরকম স্পেস ডকিং এক্সপেরিমেন্ট কোন সংস্থার দ্বারা তৈরি একটি প্রযুক্তি প্রদর্শনী মিশন। মানে আমরা যাব, দিয়ে আসবে, একটা তো দেখাতে হবে আমরা যাচ্ছি, এ করছি। তাহলে এটা কে তৈরি করেছে? নাসা না? এটা আমাদের তৈরি নাসা। করেছে খুবই সাকসেসফুলি আমাদের ইসরো, ঠিক আছে। ইসরো করেছে, এবং এর মাধ্যমে দুটো উপগ্রহ ইসরো পাঠিয়েছে, যার মাধ্যমে এই এটা করেছে। সেটা কি? সেই দুটো হচ্ছে SDX-01, SDX-02। এবার এগুলোর নাম আছে, একটার নাম হচ্ছে চেজার, আর আরেকটার নাম হচ্ছে টার্গেট, ঠিক আছে। চেজার আর টার্গেট, এই দুটো সফল ডকিং করেছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে।
বুঝে গেল কি বললাম? মানে এখান থেকে কিছু পাঠালে সেখানে গেল, দিয়ে আনলোড করলো, আবার ইন্ডিয়া মানে ওয়ার্ল্ডে পৃথিবীতে ঘুরে এলো। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। আর ইন্ডিয়া তো সবসময় কম পয়সায় করতে ভালো পারে। সম্প্রতি সংবাদে দেখা যাওয়া অরুণ 3 জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? অরুণ 3 জলবিদ্যুৎ প্রকল্প। আচ্ছা, একটা জিনিস হয়তো তোমরা জানো না, এই যে সুনিতা উইলিয়ামস ঘুরে এলো কিছুদিন আগে, সবাই তাকে খুব কংগ্রাচুলেশন করলো, কিন্তু একটা লোককে কেউ কংগ্রাচুলেশন করলো না। সেটা কিন্তু সে সবচেয়ে বেশি কংগ্রাচুলেশন পাওয়ার অধিকারী। সেটা কে বলতো? সুনিতা উইলিয়ামস এর ইন্ডিয়ায় ফিরে মানে ওয়ার্ল্ডে ফিরে আসার জন্য পৃথিবীতে। তার নাম হচ্ছে ওই এলন মাস্ক। এলন মাস্কের স্পেসে চার্জ এলন হয়ে যেত। মাস্কের স্পেস এক্স যদি না রকেট পাঠাতো, সুনিতা উইলিয়ামসের ঘুরে আসতে হতো না। কিন্তু এলন মাস্ককে অতটা দেওয়া হয়নি। যাই হোক, সেটা আলাদা কথা। অরুণ 3 জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে আমাদের নেপাল। নেপালে অবস্থিত অরুণ 3 জলবিদ্যুৎ প্রকল্প। এটা কোন রিভারের উপরে মেনলি জলবিদ্যুৎ প্রকল্প? মানে একটা রিভার হবে। নেপালে কোশি রিভার, বিহারের দুঃখ যে বলা হয় কোশি, নেপাল থেকে বিহারে প্রবেশ করেছে, সেই কোশি রিভারের উপরে এই জলবিদ্যুৎ প্রকল্প। আচ্ছা, কোন মহাকাশ সংস্থা প্রথম মহাকাশ ভিত্তিক কোয়ান্টাম সেন্সর তৈরি করেছে? আশা। তৈরি করেছে আমাদের নাসা। নাসা। ওকে, নেক্সট। স্পেস ডিস্ক আছে, একটু বললাম, একটু আগে নামগুলো বললাম, কি কি বলে দিয়েছি তো, বলো। সি চেজার আর টার্গেট। এটা বললাম। মানে বলে দিলাম, চেজার আর টার্গেট, হ্যাঁ। SDX-01 আর SDX-02। ICR ইন্টারন্যাশনাল, ICAR ইন্টারন্যাশনাল কি? ICAR পুরো নাম কি? আইসিআর হচ্ছে ইন্টারন্যাশনাল। আইসিএআর কৃষির সঙ্গে জড়িত তো? একদম, কৃষি গবেষণা পরিষদ। কৃষি গবেষণা। তার মহাপরিচালক কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর মঙ্গিলাল। বিশ্ব ধরিত্রী দিবস? 22 এপ্রিল, 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। আমরা একটু আগেই পড়লাম, বলে দিয়েছি। আচ্ছা, 75টা কোশ্চেন আছে, 63 হয়েছে, আর বলে দিচ্ছি। আচ্ছা, রেশমি সখী যোজনা চালু করা আছে কোন রাজ্য সরকার? রেশমি সখী যোজনা। রেশমি সখী যোজনা কি মনে হচ্ছে? মহিলাদের জন্য বেসিক্যালি বলাই আছে। এটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের জন্য রেশমি সখী যোজনা। এটা বেসিক্যালি রেশমি সখা বলতে রেশম পোকা পালন, রেশম চাষের মহিলাদেরকে রেশম চাষে উৎসাহ প্রদান করার জন্য এটা করা হয়েছে। মানে তুঁত চাষ বেসিক্যালি ঝাড়খণ্ডে, মানে ঝাড়খণ্ড না, উত্তরপ্রদেশ সরকার এটা করেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, হ্যাঁ, সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত একচেটিয়া ভাবে কোন 3টে নদী ভারতের এতে রয়েছে? ভারত তো এখন সব নিয়ে নিচ্ছে। হ্যাঁ, রাবি, সিন্ধু বিয়াস। চেনাব। না, সিন্ধু কি পেতো বাবা? সিন্ধু পেলে তো তাহলে হতো কি? না, সিন্ধু নয়, সিন্ধু নয়। হ্যাঁ, রবি, বিয়াস আর শতদ্রু। কারণ গঙ্গা কি করে? গঙ্গা যমুনা তো কখনোই নয়, ব্রহ্মপুত্র, তিস্তা এগুলো তো হতেই পারে না, তাই তো? তাহলে 3টা নদী পাকিস্তানের ভাগ্যে পড়েছিল, সিন্ধু, ঝিলাম আর চেনাব, আর ভারতের ভাগ্যে রবি, বিয়াস আর শতদ্রু। কিন্তু আগে সবচেয়ে বেশি জল ওতেই থাকতো। এখন ভারতকে ওই জন্য সে সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তান 80% জল পেত আর ইন্ডিয়া 20% জল পেত। এখন ইন্ডিয়া কি করেছে, যেটা 1960-তে 1960-এ ওয়ার্ল্ড ব্যাংক, এই আমাদের বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক মধ্যস্থতা করে দিয়েছিল। ঠিক আছে, তো ইন্ডিয়া তখন থেকেই যাই হোক মেনে আসছে সবসময়। 19শে সেপ্টেম্বর চুক্তিটা করেছিল, সিন্ধু জল চুক্তি। এবার এখন কিছুদিন আগে পেহেলগাঁওতে যে মারলো, ইন্ডিয়া পুরো হোল্ড করে দিয়েছে, তো কিচ্ছু মানবো না, এখানে কেঁদে ফেলেছে। ঠিক আছে, SBA মিতবা কোন মন্ত্রণালয় চালু করেছে? এটা হচ্ছে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়, পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, এটা বেসিক্যালি
মানে এই যে পঞ্চায়েত যেগুলো রয়েছে সেগুলো রয়েছে ম্যাপ মানে মানচিত্র করা হবে, এবং তার সাথে সাথে এই মানচিত্র অনুযায়ী এগুলোকে ডেভেলপ করা হবে। ঠিক আছে, এটা 2020 সালে 2020 সালের 24 এপ্রিল 24 এপ্রিল এই টার্গেটটা নেওয়া হয়েছিল যে 5 বছরের মধ্যে এই জিনিসটা করা হবে, এই প্রকল্প করা হবে। তো তারই ডেভেলপমেন্টের জন্য, এবং প্রকল্পটা অলরেডি 5 বছর পূর্ণ হয়েছে এই প্রকল্পটা। আচ্ছা, উড়িষ্যার কোন অঞ্চলকে 107তম জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ। 107তম 107তম জাতীয় উদ্যান করা হয়েছে ইমলিবাল শিমলিপালকে জাতীয় উদ্যান। ঠিক আছে, জাতীয় উদ্যান শিমলিপালকে করা হয়েছে। স্যার বলছি এইগুলো কিভাবে করে, মানে যে শেষে আসে শেষে হয়তো? না, এগুলো করে তোমার মানে নমিনেশন করে, নমিনেশনের পরে যদি দেখে সেরকম ভাবে আছে সেভাবে করে। এটা শিমলিপাল কোথায় আছে? বিহারে আছে, তাই তো? হ্যাঁ, বিহারে নাই, বিহারে শিমলিপাল তো উড়িষ্যা, এতে আছে, উড়িষ্যাতে রয়েছে। উড়িষ্যা। উড়িষ্যাতে উড়িষ্যাতে হচ্ছে একটা রয়েছে কি ভিতরকণিকা রয়েছে, তাই তো? ভিতরকণিকা রয়েছে আর ভিতরকণিকা শিমলিপাল রয়েছে, রয়েছে। শিমলিপাল করা হলো। তাহলে উড়িষ্যায় দুটো হলো এখন। ঠিক আছে, উড়িষ্যাতে এটাকে ভিতরকণিকা রয়েছে, ভিতরকণিকা আর শিমলিপাল। শিমলিপাল শিমলিপাল সেকেন্ড হলো, দ্বিতীয় জাতীয়। শিমলিপাল টাইগার রিজার্ভ টাইগার সেকেন্ড রয়েছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ভারতের বিমান বাহিনী কর্তৃক যে সামরিক মহড়া, তার নাম কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে আক্রমণ মহড়া। এবার কেন বিমান বাহিনী করতে হলো? কারণ ওই জায়গায় ট্রান্সপোর্টেশন খুব উইক, মানে কোনো রোডস নেই, খচ্চরে করে যেতে হয়। ঠিক আছে, ওই জন্য এখানে বিমান ছাড়া আর কোনো কিছু সম্ভব ছিল না। ঠিক আছে, সব এরোপ্লেনে করেই করতে হয়েছে। তবু মানুষের ঘুরতে যাওয়ার প্রচুর বার। আচ্ছা, ভালো কথা। ইয়েলোস্টোন সুপার ভলকানো কোন দেশে অবস্থিত? ইয়েলোস্টোন সুপার ভলকানো, এটা আমাদের অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকাতে। এটা বেসিক্যালি যে আমাদের আগ্নেয়গিরি রয়েছে, ঠিক আছে, আগ্নেয়গিরি রয়েছে, এটা হচ্ছে মার্কিন মানে বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে অন্যতম। ক্যালডেরো সুপারস্টোন, ইয়েলোস্টোন সুপার ভলকানো, ক্যালডেরা। আচ্ছা, আন্তর্জাতিক হায়না দিবস। আন্তর্জাতিক হায়না দিবস কবে পালন করা হয়? 27 এপ্রিল। আচ্ছা, বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা মানে কোন দেশ কত টাকা খরচ করছে, এটা কোন প্রতিবেদন সংস্থা প্রকাশ করে? কোন দেশ কত টাকা খরচ করতে চায় বা করেছে, ডেটা? ওইটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল না, থেকে। এটা দিয়ে থাকে আমাদের স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট। ঠিক আছে, এখানে বলেছে ভারতের যে সামরিক ব্যয় পাকিস্তানের তুলনায় 9 গুণ বেশি ছিল। ঠিক আছে, এবার অলরেডি এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ভারত কিন্তু এখন পঞ্চম, ফিফথ, ইন্ডিয়া এখন ফিফথ, মানে মিলিটারি এই যে সামরিক ক্ষেত্রে ইন্ডিয়া ফিফথ মানে খরচ করে থাকে। আচ্ছা, উত্তর নুক্কু আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের বলিভিয়াতে, বলিভিয়াতে অবস্থিত। আচ্ছা, নিবেশক শিবির কোন দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠিত? নিবেশক শিবির। নিবেশক মানে ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্ট করবে কে, কোথা থেকে, কাদের কাছে পারমিশন নিতে হবে? রিজার্ভ ব্যাংক। তাহলে এটা হচ্ছে IEPFPEA, বিনিয়োগকারী মানে ইন্টারন্যাশনাল মানে বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট ফর প্রিভেনশন মানে ফোর্স অ্যাক্ট, তাই তো? আর হচ্ছে আমাদের সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এরা মিলে। প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের মূল লক্ষ্য কি? বিদ্যালক্ষ্মী প্রকল্প যে মানে প্রধানমন্ত্রী এটা করা হয়েছে, তার লক্ষ্যটা কি? বিদ্যালক্ষ্মী প্রকল্প।
উচ্চ শিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান। আর 3 বিঘা করিডোর আমরা প্রত্যেকেই জানি। লাস্ট কোশ্চেন, কোন দুটো দেশের মধ্যে? ভারত ও বাংলাদেশ। ভারত বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে গঠিত আমাদের 3 বিঘা করিডোর। ঠিক আছে?